আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি ঠিক বুঝতে পারছি না যে তোমরা আমাকে ঠিকমতো শুনছো কিনা বা দেখতে পাচ্ছ কিনা। মাঝে মাঝে একটু ফিডব্যাক দিতে হবে, বিকজ মাই সাইট ইজ লস্ট। সুতরাং তোমরা যদি একটু কাইন্ডলি আমাকে মাঝে মাঝে ফিডব্যাক দাও যে তোমরা শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। ওকে, আমরা যদিও আজকে পড়বো ফাইব্রয়েড ইউটেরাস অথবা লিওমায়োমা অফ দ্য ইউটেরাস। ইনফ্যাক্ট যেহেতু তোমাদের এখন অনেক লেজার টাইম, মানে আইটেমের চিন্তা নাই, পরীক্ষার চিন্তাটাও কিছুটা কম কম, তাহলে আমরা কিন্তু একটু সময় নিয়ে একটু মজা করেই পড়বো। আর একটা কথা শুরুতেই বলে রাখি, যা যা পড়বো তার বেশিরভাগটাই ভুলে যাবে, কোনো কিছুই মনে রাখার দরকার নাই, শুধু কিছু কিছু ক্যাচি পয়েন্ট মনে রাখবে। আর আমি অবশ্য মাঝে মাঝে বলার চেষ্টা করব যে তোমাদের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। সুতরাং আমরা ক্লিনিক্যাল সাইডে যারা পড়াশোনা করছি তারা পরীক্ষা বা অন্য কিছু মাথা থেকে ফেলে দিয়ে সাবজেক্টটাকে শেখার জন্য পড়বো। আমার মনে হয় সেটাই আমাদের জন্য এখনকার জন্য এরকম আরাম করে বা মজা করে পড়ার এটা একটা উপযুক্ত সময়। তো যেটা বলতে চাই, প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন দরকার। আমি অধ্যাপক ডাক্তার ফাতেমা আশরাফ। আমি শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অবস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি এবং এর আগে আমি পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ বাংলাদেশের চেয়ারপারসন ছিলাম। এই মেডিকেল কলেজটাতে আমি প্রায় 1 দশকের বেশি সময় ধরে কাজ করছি। মেডিকেল কলেজটা কতটা ভালো সেটা আমি বলতে ইন্টারেস্টেড যত না, তার চেয়ে বেশি বলা প্রয়োজন মনে করছি তোমাদেরকে। এই শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজটা যার নামে, তিনি একজন কৃতিমান ব্যক্তি, কৃতি সন্তান দেশে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পেশায় তিনি আইনজীবী ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার ব্যারেট ল কমপ্লিট করেন এবং খুবই অ্যাক্টিভ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তোমরা নিশ্চয়ই জানো। কিন্তু এই কথাটা আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, আমরা যে যে প্রফেশন থেকে আসি না কেন, আলটিমেটলি আমাদের একটা গোল থাকে যে আমরা একজন কৃতি মানুষ হব, একজন কৃতি সন্তান হব দেশের জন্য। তো সেই বলা দিয়ে শুরু করছি। আমার যেটা আরেকটু বলা সেটা হচ্ছে যে তোমরা যারা এখন আছো, those are clinical students, এবং in future you might be a clinician or might be a basic subject specialist or a leader, whatever you might be. That is not the issue. Right at this moment, you are a clinical student. So as a clinical student, you are a bit different from other learners. সেই কথাটা মনে রেখে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। যখন আমাদের কি কাজ, আসলে আমাদের কাজটা হচ্ছে আমাদের সামনে যখন একজন পেশেন্ট আসে, সে তার কমপ্লেইন গুলা বলে, সেখান থেকে আমরা একটা প্রপার ডায়াগনোসিস করতে চাই। আমরা যত প্রপারলি ডায়াগনোসিসটা করতে পারবো, তা আমাদের জন্য ট্রিটমেন্ট দেওয়াটা তত সহজ হবে। সুতরাং ডায়াগনোসিসের পার্টটাই কিন্তু একজন ক্লিনিক্যাল স্টুডেন্টের জানা সবচেয়ে বেশি প্রয়োজন, এবং প্রত্যেকটা পার্টের জন্য স্পেসিফিক সময় দেওয়াটা প্রয়োজন। তো আমি একটু আসলে ফিডব্যাক শুনতে চাচ্ছিলাম যে তোমরা আমাকে পাচ্ছ কিনা ঠিক মতো। আমি কিন্তু মানে ফিডব্যাকটা আমি পাচ্ছি না। আমি জানি না যে তোমরা আমার ক্লাসটা শুনছো কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। সো আমি কিন্তু মাঝে মাঝে একটু ফিডব্যাক চাইবো। I don't know. Okay, I'll continue. Okay. তাহলে আমরা ডায়াগনোসিসের জন্য যে স্টেপগুলো ফলো করব, মেজর 3টে স্টেপের কথা আমরা সবসময় মনে রাখবো। একটা হচ্ছে যে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে প্রপারলি, দ্যাট ইনভলভস সিমটম অফ দ্য পেশেন্ট
এবং পেশেন্ট প্রোফাইলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যখনই একটা পেশেন্ট আমাদের কাছে কোনো কমপ্লেইন নিয়ে আসে, সেই সময় কিন্তু তার এডুকেশন, তার এজ, এইসব কিছু থেকে কিন্তু আমরা একটা ওয়েটেজ দেওয়ার চেষ্টা করি, বিকজ দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন দি পার্টিকুলার্স অ্যান্ড দি ডিজিজ প্রসেস। সেই জন্য আমাদেরকে কিন্তু পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট বা পেশেন্ট ডিটেলসটা একটু ভালো করে জানতে হবে, বা পেশেন্ট প্রোফাইল থেকে কিছু ওয়েটেজ নিতে হয় ফর প্রপার হিস্ট্রি টেকিং। তো আমরা হিস্ট্রি নিব এবং রিলেভেন্ট ডেটা যেগুলো আছে তার কাছ থেকে সেটা কালেক্ট করব, whether it is positive or negative for the diagnosis of the disease। আমরা সব কথাই তার কাছ থেকে শুনবো। সেকেন্ড স্টেপ হচ্ছে যে তার ফিজিক্যাল এক্সামিনেশন। আমরা তার ফিজিক্যাল এক্সামিনেশনটা কিভাবে করব? ফিজিক্যাল এক্সামিনেশনের যে ফরম্যাট আছে তোমরা সবাই জানো, জেনারেল এক্সামিনেশন, দেন সিস্টেমিক এক্সামিনেশন বা লোকাল এক্সামিনেশন। এই পদ্ধতিতেই আমরা এগোবো এবং প্রত্যেকটার মধ্যে আছে ইন্সপেকশন, দেন পালপেশন, পারকাশন, অস্কালটেশন, যেটা লোকাল এক্সামিনেশনের আমরা জানি যে ফরম্যাটের মধ্যে এই জিনিসগুলো আছে। কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশনের আগে কিন্তু আমাদের হিস্ট্রিটা কমপ্লিট করতে হয়। এই জন্য ফ্রম হিস্ট্রি উই গেট এ ডিরেকশন যে আমরা আসলে তার কি দেখছি। হিস্ট্রি থেকে যদি আমার ডিরেকশন না থাকে, মেবি আমি ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় অনেক কিছু মিস করব। সো আফটার হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, আমার এই ক্লিনিক্যাল পার্টটা শেষ হওয়ার পরে, আই ডোন্ট নো, আমি কোনো ইয়ে পাচ্ছি না, এই হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের পার্টটার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা জেনারেট করি একটা প্রভিশনাল ডায়াগনোসিস ফ্রম দ্য ইম্পর্টেন্ট পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফাইন্ডিংস অফ হিস্ট্রি অ্যান্ড ফ্রম দ্য ক্লিনিক্যাল এক্সামিনেশন। তাহলে এই প্রভিশনাল ডায়াগনোসিস যখন আমরা তৈরি করি, অ্যাকচুয়ালি আফটার টেকিং হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন আমাদের মনের মধ্যে কমপ্লেইনটা কিন্তু ন্যারো ডাউন হতে থাকে, আস্তে আস্তে করে ন্যারো ডাউন হতে থাকে। হয়তো একটা পেশেন্ট এসে বললো যে আমার ব্লিডিং এর সমস্যা, তাহলে ব্লিডিং এর অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু আমরা গ্রাজুয়ালি হিস্ট্রি থেকে এক্সামিনেশন থেকে গ্রাজুয়ালি আমরা ন্যারো ডাউন করি। সো ন্যারো ডাউন করে করে আমরা একটা অবস্থায় আসি যখন হয়তো আমার কাছে মনে হয় ডায়াগনোসিসটা এটাও হতে পারে, ওটাও হতে পারে, ওটাও হতে পারে। সো দেয়ার মাইট বি 3 or 4 or 5 ডিফারেন্সিয়ালস। এই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা আমি তৈরি করলাম, এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ফিট করে আমার এই পেশেন্টের জন্য, দ্যাট ইজ দ্য প্রভিশনাল ডায়াগনোসিস। সুতরাং আমি যদি উল্টা দিক থেকে আসি, সে আই এম এক্সামিনিং, আমাকে কেউ বলে দিয়েছে যে এই পেশেন্টটা ফাইব্রয়েড ইউটেরাস, কিন্তু আমি হিস্ট্রিতে গিয়ে দেখলাম ফাইব্রয়েড ইউটেরাসের সাথে তার অত বেশি মিল নাই, তাদের এটার মিল আছে হয়তো বা অ্যাডিনোমায়োসিসের সঙ্গে। তাহলে আমি কিন্তু ডায়াগনোসিসে ফাইব্রয়েড ইউটেরাস, প্রভিশনাল ডায়াগনোসিসে ফাইব্রয়েড ইউটেরাস কিন্তু আমি বলতে পারবো না, বিকজ আমাকে যখন এই লজিকটা জানতে চাইবে তখন আমার লজিক দিয়ে কিন্তু আমি এটা প্রুভ করতে পারবো না। সেই জন্য হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তৈরি করা এবং যেটা সবচেয়ে বেশি ফিট করে পেশেন্টের জন্য সেটাকেই আমরা বলবো প্রভিশনাল ডায়াগনোসিস। প্রভিশনাল মিন্স প্রভিশনাল, সুতরাং এটা ভুল হতে পারে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। এরপরে from the differential diagnosis actually select what are the investigations we should go for। তাহলে আমি একটা মানুষ আমার চোখের সামনে এসেছে, তার মাথা থেকে পা পর্যন্ত আমি সব ইনভেস্টিগেশন দিব না। The investigation order of investigation will be guided by the differentials। যে পরীক্ষা করে আমরা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থেকে আরেকটাকে ডিফারেন্সিয়েট করতে পারছি বা আমার প্রভিশনাল ডায়াগনোসিসটাকে আমি প্রুভ করতে পারছি, those tests are very important। সুতরাং আমার ইনভেস্টিগেশনটাও কিন্তু লজিক্যাল হতে হবে এবং রিলিভেন্ট হতে হবে। অ্যান্ড আফটার ইনভেস্টিগেশনস আমরা যে ডায়াগনোসিসটা করি, দ্যাট ইজ দ্য ফাইনাল ডায়াগনোসিস। কিন্তু কখনো কখনো এমন আছে যে আমরা আসলে কিছু পরীক্ষা করেও কুল কিনারা পাই না, প্রপার ডায়াগনোসিসে আসতে পারি না, তখন আমরা এটাকে বলি ওয়ার্কিং ডায়াগনোসিস। এবং এরপরে অনেক সময় আছে যে আসলে একটা অপারেশন করে বা ডায়াগনস্টিক ল্যাপারোটমি করে আমাকে প্রুভ করতে হয় হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল ডায়াগনোসিস। তো এইগুলো হচ্ছে স্টেপস, একটা ক্লিনিক্যাল স্টুডেন্টকে স্টেপগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু সেই যাওয়ার রাস্তাটা নট লাইক যে আমরা শুধু পড়াশোনা করলাম, পড়াশোনার এক্সারসাইজ করলাম তাহলেই হবে, তা কিন্তু হবে না, বিকজ উই আর অ্যাক্টিং অন এ পেশেন্ট
লিভিং পার্সন, আমাদের মনে রাখতেই হবে যে আমরা শুধু কোনো ডেটা নিয়ে কাজ করছি না, আমরা একজন লিভিং পার্সনের সঙ্গে কাজ করছি। তো স্টুডেন্ট অবস্থা থেকেই কিন্তু আমাদের শোনা যাচ্ছে ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকগুলো রেসপন্স এসছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এগুলো খুঁজে পাচ্ছিলাম না, আমরা তোমাদের মতো অতটা হ্যান্ডি নই। যাই হোক, তো আমরা স্টুডেন্টশিপ করছি ক্লিনিক্যাল সাইডে, তখনও কিন্তু আমাদেরকে গুড প্র্যাকটিস গাইড যেটা সেটা আমাদেরকে ফলো করতে হবে। তাহলে কিছু বলবে? সো আমি মাঝে মাঝে একটু ডিস্ট্রাক্টেড হচ্ছি, বাট আমার মনে হয় তোমরা সেটা একটু ম্যানেজ করে নিতে পারো আমাকে। ওকে, ফাইন। সো যে গুড প্র্যাকটিস গাইডের কথা আমরা বলছি, সিএমপি গুড প্র্যাকটিস গাইড that is made by developed by Canadian Medical Practitioners Association, সেই অনুসারে আমরা বলবো যে একজন স্টুডেন্টকেও কিন্তু জানতে হবে, যখন আমরা একটা পেশেন্টকে নিয়ে কাজ করছি তখন কিন্তু আমাদের জানতে হবে যে আমাদের কি জানা উচিত এবং আমাদের কি করা উচিত, বিকজ it will help physicians to provide safe care to patients. আমরা পেশেন্টের সেফটিটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এটা নয় যে রুগী আমাদের কাছে আসে আর আমরা তার সঙ্গে হাতে ধরে মারামারি করি, সেটা আমরা কেউই করি না, কিন্তু সামটাইমস পেশেন্ট অ্যাকচুয়ালি গেট হার্ট ফ্রম আস। কিভাবে? কথার জন্য হতে পারে, তার একটা প্রাইভেট বিষয় যেটা সে সবার সামনে বলতেই চাচ্ছিল না, কিন্তু আমি যখন বেডসাইডে অনেকগুলো মানুষের সামনে জিজ্ঞাসা করছি, সে বাধ্য হচ্ছে হয়তো বা শরম লজ্জা ফেলে আমাকে অ্যান্সারটা করতে, সে সেটা চায় নাই। অথবা তার এমন একটা বিষয়, একটা সিম্পল জিনিসই হতে পারে যে সে 10 বছর যাবৎ বিবাহিত, তার কোনো বাচ্চা নাই, কিন্তু এটা হয়তো সে পরিবারের আর দূরের কাউকে জানাতে চায় না। এমন হতে পারে তার পরিবারের দূরের একজন লোক, দূরের একজন আত্মীয় চোখের সামনে আছে, সেখানে আমরা কথাটা বলে ফেলছি, অথবা আমরা অন্য কারো কাছে তার বিষয়ে গল্প করে ফেলছি। পেশেন্ট মাইট গেট হার্ট ফ্রম দোজ। অনেক সময় আমাদের চিকিৎসার ভুলের কারণেও কিন্তু মানুষের প্রবলেম হয়, যেমন তার যে ইনভেস্টিগেশনটা প্রয়োজন ছিল না, আমরা সেই ইনভেস্টিগেশনটা করতে দিচ্ছি, এটা তার হ্যারাসমেন্ট, ফাইন্যান্সিয়াল লস। এমন হতে পারে একটা ভুল রিপোর্ট তাকে আমরা দিলাম, অথবা একটা ভুল ইনফরমেশন তাকে আমরা খুব ইজিলি কমিউনিকেট করলাম, যেটার কারণে তার হয়তো অনেক স্টেপ কোয়ালিটি অফ লাইফ লস হচ্ছে। আমরা সেটা ভাবছি না, আমরা মনে করছি হ্যাঁ ইনভেস্টিগেশনের রিপোর্টে তো এরকমই এসেছে, আমি ওনাকে বলেছি যে হ্যাঁ আপনার ক্যান্সার ধরা পড়েছে, আর একটা পরীক্ষা দিয়ে দেখা গেল যে না আসলে এটা ক্যান্সার ছিল না। তাহলে আমরা কিন্তু নানাভাবে পেশেন্টকে ফিজিক্যালি, মেন্টালি, সোসাইটালি আমরা কিন্তু তাকে আনসেফ করতে পারি। ইকোনমিক্যালি আমরা তাকে আনসেফ করি। তাহলে পেশেন্ট স্যাটিসফ্যাকশন একটা বিষয় আছে, চিকিৎসা শাস্ত্রের সাথে খুবই জড়িত। এই স্যাটিসফ্যাকশনের বিষয়টার সঙ্গে কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস খুব রিলেটেড, এবং কোয়ালিটি শুধু আমাদের এক্সপার্টিস নয়, কোয়ালিটির সঙ্গে কিন্তু কস্ট ইফেক্টিভনেসটাও একটা আসে। তো আমরা যদি গুড প্র্যাকটিস গাইডলাইনকে ফলো করি, দেন আমাদের মেডিকো লিগাল রিস্ক যেগুলোতে আমরা করতে পারি সেগুলো কিন্তু কমিয়ে আনা সম্ভব। তো আমার কথা হলো যে এই গুড প্র্যাকটিসের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আমরা যেগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে বলতে চাই, ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ ইউ জাস্ট প্র্যাকটিস। কি প্র্যাকটিস করবো? কিপ দ্য পেশেন্টস ওয়েলবিং ফরমোস্ট ইন ইউর মাইন্ড। তাহলে এই যে পেশেন্টের ওয়েলবিং এর দিকে আমরা চিন্তা করব, সেই জন্য আমি যখন একটা সিম্পল একজন অ্যান্টিনেটাল পেশেন্ট চেক আপে এসছে, গর্ভবতী মা চেক আপে এসছে, আমি তাকে একটা খাওয়ার অ্যাডভাইস দিচ্ছি, এই খাওয়ার অ্যাডভাইসটার মধ্যেও কিন্তু বিষয়টা আছে, আমাকে তাকে দেখে বুঝে নিতে হয় বা দুই একটা প্রশ্ন করে বুঝে নিতে হয় যে তার আর্থসামাজিক অবস্থাটা কেমন। আমি যদি মনে করি যে তাকে আমি এখন মাংস খেতে বলবো, ডিম খেতে বলবো, মেবি দ্যাট মাইট নট বি পসিবল ফর হার, এটা হয়তো তার সংসারে অ্যাভেলেবিলিটি নাই, সেটা আমাকে চিন্তা করতে হবে। এমন হতে পারে যেটা আমার ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি বুঝতে পারছি, দু একটা ছোটখাটো পরীক্ষা করলেই হয়েছে, তো আমি সেটার জন্য একটা অনেক কস্টলি ইনভেস্টিগেশন, অথবা সেটার জন্য মানুষকে অনেক দূরে ছুটতে হচ্ছে, এই ধরনের কাজ যেন আমরা না করি। একটা মেডিসিন হয়তো সিম্পল একটা অ্যান্টিবায়োটিক দিলে কাজ হতো, কিন্তু আমি সেখানে অনেক কস্টলি একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি যেটা তার জন্য প্রয়োজন ছিল না। তাহলে এই যে অলওয়েজ উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য পেশেন্টস ওয়েলবিং,
কিসে মানুষরা ভালো হবে, তার অসুস্থতাটা ভালো হবে এবং তার খরচপত্র কম হবে, তার হ্যারাসমেন্ট কম হবে, এই সবগুলো কিন্তু আমাদের মনে থাকতে হবে, যেন সে আমাদের কাছ থেকে স্যাটিসফাইড হয়ে একটা মেন্টালি এবং ফিজিক্যালি হেলদি অবস্থায় একটা রিপ্রোডিউসিবল লাইফ হিসেবে ফিরে যেতে পারে। বি অ্যালার্ট টু থ্রেটস টু পেশেন্ট সেফটি, অবশ্যই তোমরা এখনকার দিনে বিশেষ করে সবসময় ইনফেকশন প্রিভেনশন বিভিন্ন হয়তো ভিডিও দেখছো, জানতে পারছো যে একটা পেশেন্টকে চেক করে এসে যখন আমরা আর একটা পেশেন্টকে ধরছি তাহলে কিন্তু এই পেশেন্টের সেফটিটা থ্রেটেন হচ্ছে, তাই না? তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখা। বি অনেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট when an adverse event occurs, মাঝে মাঝে কিন্তু অমনও হতে পারে যে একটা আমরা চাই নাই কিন্তু এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা হওয়া উচিত ছিল না, সে ব্যাপারটা যেন আমরা ট্রান্সপারেন্টলি এবং অনেস্টলি পেশেন্টের কাছে আমরা প্লেস করতে পারি, আমরা ভুল করলে আমরা যেন ভুলটা স্বীকার করতে পারি। সো উই মাস্ট বি অ্যাকাউন্টেবল, কিভাবে? বাই মেইনটেইনিং ইওর নলেজ অ্যান্ড স্কিল। তাহলে নলেজ এবং স্কিলের ঘাটতি রেখে ক্লিনিশিয়ান হওয়া চলবে না। কমপ্লাই উইথ ইনস্টিটিউশনাল অ্যান্ড রেগুলেটরি পলিসিস অ্যান্ড প্র্যাকটিস, এবং প্র্যাকটিস টু দ্য স্ট্যান্ডার্ড অফ কেয়ার অ্যান্ড অনলি ইফ হেলদি টু ডু সো। এবং গভর্নেন্সটা কি আমরা ফলো করব? প্র্যাকটিস টু দ্য স্ট্যান্ডার্ড অফ কেয়ার। তাহলে আমাদের করতে হবে, জানতে হবে। আমরা যদি শুধু শুনে শুনে মনে করি যে হাসপাতালে গিয়েছি, ওই ম্যাডাম এটা করেছে, ওই স্যার এটা করেছে, ইট মাইট বি দ্য স্ট্যান্ডার্ড কেয়ার অফ প্র্যাকটিস, দ্যাট মাইট নট বি। তোমাকে বইতে পড়তে হবে, জানতে হবে এবং বুঝতে হবে যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আসলে কি বলেছে, কি রেকমেন্ডেশন আছে এবং আমরা কি করা উচিত। আমরা প্র্যাকটিক্যাল লাইফে সবাই যে এই প্র্যাকটিসটা ফলো করছি তা কিন্তু করি না অনেক সময়। দ্যাটস ওয়াই তোমাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। উইথ দিস কিওয়ার্ডস আমার মনে হয় যে আমরা আজকে পড়া শুরু করব। প্রথমেই বলে নিচ্ছি, যা কিছু পড়বো তার বেশিটাই ভুলে যাব। পড়া নিয়ে নো টেনশন, অনেক আরাম করে পড়বো, অনেক চিবিয়ে চিবিয়ে পড়বো। এ ব্যাপারে তোমাদের কেমন লাগছে তাই বলো। আমরা কি খুব বুকিশ পড়া পড়বো, মুখস্থ অনেক বেশি, নাকি কম সম পড়বো? একটা কুইক রেসপন্স চাচ্ছিলাম। তোমাদের তো হাতে টাইপ চলে খুব দ্রুত। ওকে, এখনো রেসপন্স দেখতে পাচ্ছি না। সো টাইম ওয়েস্ট করা চলবে না, আমি আসি আমার স্লাইডে। আমরা অ্যাকচুয়ালি আজকে পড়তে চেয়েছিলাম ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েড কিন্তু একটা মিসনোমার, স্টিল মিসনোমার হয়েও কিন্তু সে সমানে চালিয়ে যাচ্ছে এবং আমরাও বলছি ফাইব্রয়েড ইউটেরাস। দি অ্যাকচুয়াল টার্ম ইজ মায়োমা অফ দ্য ইউটেরাস। তোমরা এখানে একটা অ্যাবডোমেনের ভিতরকার ছবি দেখছো ইউটেরাস, এবং দেখছো যে ছোট্ট একটা ফাইব্রয়েড। ফাইব্রয়েড যে সবসময় এত ছোট তা নয়, ঠিক পাশের ছবিটায় দেখো ফাইব্রয়েড মেবি মাল্টিপল, মেবি অফ ডিফারেন্ট সাইজ, এবং এটা একেবারে ইউটেরাসের শেপটাকেই নষ্ট করে দিয়েছে। এই চেহারাটা কিন্তু মনে রাখতে হবে, ছবিটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। এরকম একটা ইউটেরাস যখন আমরা ক্লিনিক্যালি যাব, আমরা যখন ফাইব্রয়েডের এক্সামিনেশনের কথা বলবো তখন তো আমরা আসলে প্রথমত ইউটেরাস এক্সামিনেশন বলবো, তাই না? তাহলে এই ইউটেরাসটা যদি অনেক বড় হতো কন্টেনিং এ ফাইব্রয়েড, তার কিন্তু চেহারাপত্র খুব একটা নষ্ট না হয়েও ভিতরে একটা ফাইব্রয়েড সে ধারণ করতে পারে। বাট এটা দেখো এর সারফেসটা কেমন, সারফেসটা হয়ে আছে ইরেগুলার। বর্ডার গুলো দেখো, আমি যদি একটা বর্ডারকে পার অ্যাবডোমিনালি দেখতে চেষ্টা করি তাহলে দেখবো যে বর্ডারটাও আসলে ইরেগুলার শেপ হয়ে আছে। সবসময় এমন নাও হতে পারে, যেমন এখানে কখনো কখনো রেগুলারও থাকতে পারে, এবং কেমন লোবিউল হয়ে আছে। তো এই জিনিসগুলো এই যে আমরা দেখলাম, এই জিনিসটাকে কিন্তু আমরা টেনে নিয়ে যাব আমাদের ক্লিনিক্যাল ফিল্ডে। তো একজন ক্লিনিক্যাল স্টুডেন্টকে এই কাজটাই আসলে করতে হবে, যেখানে বলছিলাম যে তোমরা ক্লিনিক্যাল স্টুডেন্টরা অন্য লার্নারদের থেকে একটু ডিফারেন্ট। আমাদের কতগুলো নলেজ আছে, নলেজ ফ্রম অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, এই নলেজগুলো আমাদের কিন্তু আছে, এবং সেই নলেজগুলোকে আমরা ক্লিনিক্যাল সাইডে আবার অ্যাপ্লাই করব। এই অ্যাপ্লিকেশনটার সময় আমাকে কিন্তু অনেকবার বেসিক সাবজেক্টের কাছে ফিরে যেতে হবে। যে যত বেশি বেসিক সাবজেক্টের কাছে ফিরে যাবে, যে যত বেশি অ্যাপ্লাই করতে পারবে বেসিক কে ক্লিনিক্যালের কাছে, আমি মনে করি সে তত ভালো ক্লিনিশিয়ান হবে। ফর এক্সাম্পল, এখানে যে ইউটেরাসটাকে দেখছি আমরা, দেখো ইউটেরাসের সামনেই আছে ইউরিনারি ব্লাডার, সবাই জানি। ইউটেরাসের জাস্ট এখানে আছে ইউট্রিন ভেসেল, এখান দিয়ে উঠেছে, এবং তারই নিচে আছে ইউরেটার। এই অংশটা আমরা দেখছি পাউচ অফ ডগলাস, এবং এখানে কলস অফ ইন্টেস্টাইন আছে। এই অ্যানাটমি যদি আমার মাথায় না থাকে তাহলে আমি পেশেন্টের হিস্ট্রি থেকে অনেক কিছু মিস করতে পারি, এক্সামিনেশনের সময় মিস করতে পারি,
এমনকি আমি যদি অপারেশনে যাই তাহলে আমার হাতে কিন্তু অনেক কিছু ইনজুরি হওয়ার রিস্ক আছে। সেই জন্য বলবো যে আমরা অনেকবার বেসিক এমনকি ডেভেলপমেন্টের কাছে অনেকবার ফিরে যাব। আজকে এত কঠিন পড়া পড়তে চাই নাই। আজকে ভাবছিলাম যে ফাইব্রয়েড ইউটারাস পড়াবো। ফাইব্রয়েড ইউটারাস তোমরা জানো যে ইটস এ কম্পোনেন্ট অফ এ গ্রুপ অফ ডিজিজ, তাই না? পাম কয়েন তোমরা নাম শুনেছো? যারা নাম শুনোনি তাদেরকে আজকে আমি শোনাবো। আমার খুব ইচ্ছে ছিল যে তোমাদের হাতে তোমরা এরকম করে হাত পাতবে আর আমি তোমাদেরকে একটা করে কয়েন দিয়ে দিব। হলো না, কারণ তোমরা আমার থেকে অনেক দূরে আছো। কিন্তু এটা বলতে পারি, যদি আজকের লেসনটা ভালো করে তোমার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারো, অবশ্যই তুমি অনেক কয়েন আর্ন করবে। তো নাও আমরা বলি পাম কয়েনের কথা। দেখছো, পাম অ্যান্ড কয়েন। সো এই পাম অ্যান্ড কয়েন দিয়ে কিন্তু গাইনিক অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর অনেকগুলা জিনিসকে একসাথে করা হয়েছে, সবগুলাকে, এর বাইরে আর কিছু নাই। তোমরা শুনে থাকবে হয়তো যে আগে আমরা এগুলোকে বলতাম অ্যাবনর্মাল অ্যান্ড এক্সেসিভ ব্লিডিং, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, এসব নানা নামে আমরা আখ্যায়িত করতাম। তো এখন আমরা সেটাকে একসঙ্গে বলি পাম কয়েন। এটা একটা ফ্রিগো ক্লাসিফিকেশনের মাধ্যমে আমাদের কাছে এটা এসছে এবং আমরা এটাই এখন ফলো করি। So leiomyoma of the uterus is one of the component of palm and coin. পামে আছে কি অ্যাবনর্মাল ব্লিডিং এর একটা কারণ হতে পারে পলিপ, এটি হচ্ছে অ্যাডেনোমায়োসিস, এলতে লিওমায়োমা, দেন এমটি হচ্ছে ম্যালিগন্যান্সি এন্ড হাইপারপ্লাসিয়া, দেন কগলোপ্যাথি, ওভুলেটরি ডিসফাংশন, ইতে হচ্ছে এন্ডোমেট্রিয়াল প্রবলেম বা প্যাথোলজি, আয়াটোজেনিক, এটা বানান ভুল আছে, আয়াটোজেনিক এন্ড নট ইয়েট classified. তো পাম কয়েনের একটা কম্পোনেন্ট হচ্ছে fibroid uterus. Now actually we are going to start our today's lecture, that is leiomyoma of the uterus. তোমরা কি এনজয় করছো কিনা একটু ছোট্ট করে আমাকে লিখে জানালে ভালো হয়, যে কোনো একজন প্লিজ, whether you are enjoying the class or not. আমি আগেই বলেছি আমার সাইট ইজ লস্ট, আমার কোনো উপায় নাই লেকচার গ্যালারির মতো দাঁড়িয়ে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবো, তোমাদের মনোযোগী আছো কিনা, কি অন্য অ্যাটেনশন দিচ্ছ কিনা সেটা আমার বোঝার কোনো উপায় নাই। সো ইটস বেটার যে তোমরাই আমাকে একটু করে ফিডব্যাক দাও। কম পড়বো? হ্যাঁ নিশ্চয়ই, অনেকে লিখেছে কম পড়বো, অনেক ভালো লাগছে, গুড, থ্যাংক ইউ। আমরা কিন্তু কম পড়বো। আর একটা কথা হচ্ছে, হ্যাঁ কম, সবাই কম পড়বো বলেছে, আই এম হ্যাপি। আমি বেশি পড়াশোনা একদম পছন্দ করি না, আমরা কেউ বুকিশ নই, আমরা পড়বো মজা করার জন্য, জানার জন্য। ওকে ফাইন ফাইন, তাহলে আমরা এখন শুরু করছি ফাইব্রয়েড ইউটারাস। এবং আবার বলছি, কঠিন কোনো পড়াশোনা নাই, তোমরা শুধু ক্যাচি পয়েন্টগুলোতে একটু মনোযোগ দিলেই হবে, আমি সেটা বলে দিব কখন মনোযোগ দিতে হবে। আর যদি কারো একটু ঝিমঝিম লাগে, খারাপ লাগে, তাহলে বলতে পারো, আমরা একটু মাঝে মাঝে অফ দিব। ওকে, তাহলে leiomyoma of the uterus is the smooth muscle tumor of uterus, এবং এটা হচ্ছে মোস্ট কমন ইউটেরাইন টিউমার। পড়ার সময় তোমরা কিন্তু টেক্সট বই অবশ্যই পড়বে। এই যে মজা করে পড়তে চাইলে কিন্তু গাইড পড়লে হয় না, গাইড হচ্ছে একদম শেষের জন্য, তোমাদেরকে পড়তে হবে টেক্সট বই। উইদাউট টেক্সট বই তোমরা কিন্তু পড়ে আরাম পাবে না, খুব আরাম পাবে। সো টেক্সট বইটা পড়ার সময় বিভিন্ন টপিক যখন পড়বে তখন দেখবে কতগুলো কথা লেখা আছে, যেমন দিস ইজ দ্য মোস্ট কমন ইউটেরাইন টিউমার। এই কথাটা বলার উদ্দেশ্য কি? কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাছে একটি ইনফরমেশন, এই ইনফরমেশনটা কিন্তু আমরা প্রিজার্ভ করব। অন্য কোনো একটা ব্লিডিং এর প্রবলেম নিয়ে যদি কোনো মেয়ে আসে, তাহলে আমাকে বুঝতে হবে যে মোস্ট প্রবাবলি ইট মাইট বি এ কেস অফ ফাইব্রয়েড, বিকজ এটাই বলেছে এটা হচ্ছে সবচেয়ে কমন টিউমার। দেন আরো কি বলেছে, at age more than 30 years and 75% of hysterectomy specimen, অর্থাৎ আমরা যদি কোনো পেশেন্টের অন্য কোনো কারণেও হিস্টেক্টমি করি বা যে কোনো কারণেই করি, ইভেন ফাইব্রয়েডের জন্য করি, তাহলে সবগুলো হিস্টেক্টমির স্পেসিমেন নিলে আমরা দেখতে পাবো যে শতকরা 75% ক্ষেত্রেই, ওকে এনজয় করছো, থ্যাংক ইউ, শতকরা 75% ক্ষেত্রেই কিন্তু তার টিউমার ছিল। তাহলে সবাই কিন্তু টিউমারের কমপ্লেন নিয়ে আসে না, এটাও একটা মনে রাখতে হবে যে একটা অনেক বড় গ্রুপ আছে অ্যাসিম্পটোমেটিক,
কেন মনে রাখতে হবে? পরীক্ষার সময় তোমাকে এমন একটা কেস দিল, তুমি পড়ে এসছো ফাইব্রয়েডে ব্লিডিং হবে, হেন হবে, তেন হবে, কিন্তু তুমি দেখলা কিছুই মিলছে না। পারঅ্যাবডোমিনালে একটা ম্যাস হয়ে আছে, সেন্ট্রাল ইন পজিশন, ফার্ম ইন কনসিস্টেন্সি, কন্টিনিউয়াস উইথ ইউটেরাস, সবকিছুই মিলছে, কিন্তু এটা ফাইব্রয়েডের সিমটম নাই। হতে পারে। তাহলে তুমি কিভাবে এক্সপ্লেন করবে? তুমি এক্সপ্লেন করবে লটস অফ কেসেস মে বি অ্যাসিম্পটোমেটিক। ঠিক আছে? তাহলে টপিকগুলো পড়ার সময় কার কি মূল ক্রাইটেরিয়া আছে এটা ছোট্ট করে একটু নোট করে তুমি ওই বইয়ের সাথে ট্যাগ করে রেখে দিবা। তাহলে তোমার অনেক বেশি পড়া লাগবে না, পরীক্ষার আগে জাস্ট পৃষ্ঠা উঠালেই হয়ে যাবে। সিমটোমেটিক ইন 1/3 অফ কেসেস, তাহলে বুঝতেই পারছো 2/3 কেসে কোনো সিমটমই থাকে না। দেন পেশেন্ট প্রোফাইল, আমি সব সময় বলি পেশেন্ট প্রোফাইল খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা তোমরা একটু মনোযোগ দিবে যে কোন ধরনের পেশেন্ট কি সমস্যা নিয়ে আসতে পারে। ধরো 15 বছরের একটা মেয়ে, তার হিউজ ব্লিডিং, আমি নিশ্চয়ই তার প্রথমে ফাইব্রয়েড ভাববো না। কেন ভাববো না? কারণ এখানে দেখো এজের মধ্যে লেখা আছে ইট ইজ রেয়ার বিলো 20 ইয়ার্স অফ এজ। আর আগের স্লাইডটাতে আমরা দেখে এসেছি মোর কমন মোর দ্যান 30 ইয়ার্স অফ এজ। ঠিক আছে? আবার পাশাপাশি এই কথাটাও কিন্তু সত্যি যে মেনোপজে গিয়ে কিন্তু ফাইব্রয়েডের সাইজ ছোট হয়ে যায় বা নতুন করে ফাইব্রয়েড কমনলি তৈরি হয় না। সো প্যারিটি কমন ইন নালিপ্যারা, এই কথাটার মানে কি? কমন ইন নালিপ্যারা তার মানে কি? যার কেবল বিয়ে হয়েছে তারা সবাই নালিপ্যারা, তার এখনো বাচ্চা হয়নি, তাদের সবাই ফাইব্রয়েড কমন? নো, নট লাইক দ্যাট। বিষয়টা হচ্ছে এরকম যে তার অনেকদিন যাবৎ বিয়ে হয়েছে, এখনো বাচ্চাই হচ্ছে না, অথবা কিছু অ্যাবর্শনের হিস্ট্রি আছে, এমন পেশেন্টদের মধ্যেই ফাইব্রয়েডের সংখ্যাটা বেশি। তাহলে আমি যদি একটা ফাইব্রয়েডের কেস মনে করি ফ্রম হিস্ট্রি, ফ্রম ক্লিনিক্যাল এক্সামিনেশন, আমি যে পেশেন্ট প্রোফাইলটাকে মেলাই, আমি যদি দেখি যে ওর 3-4টা বাচ্চা আছে এবং ছোট বাচ্চাটা মাত্র 2-3 বছর বয়স, তাহলে আমি ধারণা করবো যে মোস্ট প্রবাবলি এর এত বড় টিউমারটা ফাইব্রয়েডের জন্য নয়। সেজন্য এই কথাগুলো বলা। এই জিনিসগুলো একটু পড়ার সময় তোমাদের একটু বুঝতে হবে। সো নালিপ্যারা বা লো প্যারিটি রেয়ার ইন মাল্টিপ্যারা, 3 to 9 times more common in নিগ্রোজ। হ্যাঁ, কেউ কিন্তু বিদেশে চাকরি করবে, তাহলে যেখানেই তুমি কাজ করবে অ্যাজ এ মেডিকেল স্কলার অথবা ক্লিনিশিয়ান, তোমাকে কিন্তু কালচারাল কনটেক্সটও জানতে হবে, কোন ডিজিজটা কোন এলাকাতে বেশি আছে সেটা জানতে হবে। সেই জন্য এই যে এপিডেমিওলজিক্যাল অ্যাসপেক্টটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফ্যামিলি হিস্ট্রি দেখো 2 to 4-fold increase in first degree relatives, মানে বোনের আছে, মায়ের আছে, কুকুর আছে, খালার আছে টিউমার, তারও টিউমার হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ফ্যামিলি হিস্ট্রিটা যে আমরা নিব সেটারও কিন্তু একটা গুরুত্ব আছে। হরমোনাল কিছু ইনফ্লুয়েন্সের কারণে হয়ে থাকে, এটা আমরা কিছুটা প্যাথোজেনেসিস অফ দ্য ডিজিজ বলতে চেয়েছি। সেটা হচ্ছে যে দেখা যায় যে মেনোপজের পরে ফাইব্রয়েডটা ছোট হয়ে যাচ্ছে, শ্রিঙ্ক করে যাচ্ছে, এবং সবসময় ধারণা করা হয় যে ফাইব্রয়েড ইজ রিলেটেড টু দ্য হরমোন এস্ট্রোজেন। এস্ট্রোজেন ফাইব্রয়েডকে বড় করতে হেল্প করে, বাট ইট ইজ কন্ট্রোভার্সিয়াল, এবং দেখা গিয়েছে যে মেনোপজের পরেও কারো কারো ফাইব্রয়েড বড় হতে থাকে। তাহলে সবগুলো কারণ হয়তো আমাদের হাতে এখনো জানা নাই, মেবি তোমাদের মধ্যে কেউ সায়েন্টিস্ট হয়ে এগুলো আবিষ্কার করবে। এবং ফাইব্রয়েডে কিন্তু এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন রিসেপ্টর থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এর কিছু ম্যানেজমেন্টের অ্যাসপেক্ট আছে, সেটা আমরা পরে আসবো। আমরা শুধু এই বেসিক কথাগুলো জেনে জেনে আগাতে থাকবো। এখন দেখো ক্লাসিফিকেশন অফ ফাইব্রয়েড বলে আসলে কেউ একটা ফালতু প্রশ্ন কোনোদিন জিজ্ঞাসা করে না, কিন্তু এটা বলে অনেক সময় জিজ্ঞাসা করে হঠাৎ দ্য টাইপস অফ ফাইব্রয়েড বা ফাইব্রয়েড কোথায় কোথায় হয়। তাহলে ফাইব্রয়েডের ক্লাসিফিকেশন গুলো কিন্তু অমন কিছু নাই, এটা হচ্ছে যে লোকেশন। ফাইব্রয়েডটা বলেছি আমরা, অরিজিন কি কে বলবে? হোয়াট ইজ দ্য অরিজিন অফ ফাইব্রয়েড ইউটেরাস? খুব দ্রুত একটা রেসপন্স চাই। ফ্রম হোয়ার ফাইব্রয়েড ইউটেরাস ইজ অরিজিনেটেড। দেখো আমরা কিন্তু সব সময় বলছি ফাইব্রয়েড ইউটেরাস বা লিওমাইমা ইউটেরাস, সুতরাং তুমি যদি ইউটেরাসের এই টিউমারটাকে মিন করো, তোমাকে অবশ্যই বলতে হবে লিওমাইমা অফ দ্য ইউটেরাস। আদারওয়াইজ there may be other leomimas, there may be other fibroids which are not originated from uterus, there may be other origin from any other smooth muscle fiber. কেউ কিন্তু অ্যান্সার করতে পারেনি। মোস্ট প্রবাবলি তোমাদের হাত যত র্যাপিড আমি মনে করেছিলাম, আসলে তোমরা অত র্যাপিড টাইপিং করতে পারো না, অথবা ঝিমিয়ে গিয়েছো। জিজ্ঞাসা করেছিলাম যে ফাইব্রয়েডটা আসে কোত্থেকে, ওঠে কোত্থেকে, শুরুতেই বলেছিলাম যে ইট ইজ অরিজিনেটেড ফ্রম দি স্মুথ মাসেল লেয়ার অফ দ্য ফাইব্রয়েড। দেখো তাহলে তোমাকে কিন্তু এখন ইউট্রাসের অ্যানাটমি খুব ভালো করে জানতে হবে, কয়টা লেয়ার আছে, কোন লেয়ারের কি অবস্থান, এগুলো যদি তুমি না জানো তুমি ফাইব্রয়েড সম্পর্কে অনেক কিছু বলতে পারবে না। সো এখানে যে মাসেল লেয়ারটা আমরা দেখছি ইউট্রাসের 3টা লেয়ারের, এটা মাসেল লেয়ার,
ইয়েস, স্মুথ মাসল। সাদমান, স্বর্ণালী সবাই উত্তর করেছে, থ্যাংক ইউ। নিওপ্লাস্টিক সিঙ্গেল স্মুথ মাসল সেল, এখানে অনেকে অনেক কিছু পড়াশোনা করে এসছে, অনেকে অনেক কিছু জানে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো আমরা যেটা বলতে চাই আসলে কথাটা, সেটা হচ্ছে স্মুথ মাসল থেকে অরিজিনেট করার পরে কি হতে পারে, হতে পারে যে এটা সেরাস লেয়ারের দিকে চলে যাচ্ছে, কিন্তু এর অরিজিন কিন্তু ফ্রম দ্য স্মুথ মাসল। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এটা যত বেশি স্মুথ সেরাস লেয়ারের দিকে যাবে আমরা বলবো সাবসেরাস, তারপরে এটা যত বেশি মিউকাস লেয়ারের দিকে আসবে এদিকে প্রোট্রুড করবে, কিন্তু অরিজিনেটেড ফ্রম দ্য স্মুথ মাসল, তখন আমরা বলবো সাবমিউকাস। আবার ধরো এটা ফান্ডাসে হতে পারে, বডিতে হতে পারে, সার্ভিক্সে হতে পারে। এই পজিশন গুলোর সাথে কিন্তু অনেক কিছু সম্পর্ক আছে, এবং কোন লেয়ারের দিকে সে বেশি স্প্রেড করেছে বা এক্সটেন্ডেড হয়েছে সেটার সাথে কিন্তু তার সিমটম এবং ম্যানেজমেন্টের অনেক রিলেশন আছে। সেই জন্য ক্লাসিফিকেশনটা আলটিমেটলি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কিন্তু এই যে 90%, 20% ছাতা মাথা এইসব এত পড়াশোনার কোনো দরকার নেই, আমরা এগুলো মোটেও মনে রাখবো না, বিকজ আমাদের কাছে যে পেশেন্ট যা নিয়ে আসবে আমরা তাই দেখবো। তবে এই কথাটা ঠিক, তুমি দেখছো যে এই ছবিগুলোর মধ্যে মূলতই এটা কিন্তু সার্ভিসে কিন্তু দেখাই যাচ্ছে না, সার্ভিসে রিয়ারলি হয়। কখনো কখনো সাইডে গিয়ে ব্রড লিগামেন্টের মধ্যে হতে পারে, কিছু প্যারাসাইটিক টিউমার থাকে যারা বাড়তে বাড়তে গিয়ে অন্য কোনো সোর্স থেকে ব্লাড সাপ্লাই নিয়ে ফেলে, সে আর ইউটারাসের সঙ্গে অ্যাটাচড থাকে না, এন্ড দোজ আর কল্ড এজ প্যারাসাইটিক ফাইব্রয়েড। তো সার্ভিক্সেতেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ সার্ভিক্সে যখন একটা টিউমার হয়, ফাইব্রয়েড হয়, এবং সেই ফাইব্রয়েডের যখন অপারেশনের প্রয়োজন হয়, দেখো ঠিক এইখানে হচ্ছে ফাইব্রয়েডের মানে কি ইন্টারনাল অসের লেভেল দিয়ে এখান দিয়ে ব্লাড ভেসেলটা ঢুকেছে না, ইউটেরাইন আর্টারি যে দেখাচ্ছে, ইউটেরাইন আর্টারি এসে দেখো এখানে ঠিক ইন্টারনাল অসের লেভেল দিয়ে ঢুকছে, তাহলে এইখানে কিন্তু সার্কুলেশনটা অনেক বেশি। আবার ঠিক ভেসেলের নিচে থাকে ইউরেটার এবং সামনেই থাকে ব্লাডার। সো দ্যাট সার্ভাইকাল ফাইব্রয়েডকে যদি আমার রিমুভ করতে হয় বাই মায়োমেক্টমি, ইট ইজ সো ডিফিকাল্ট। সেই জন্য লোকেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এটা আর একটা ছবি, জাস্ট পেডাঙ্কুলেটেড বললে আমরা কি মিন করেছি। ধরো এই ছোট্ট সাবমিকাস ফাইবারটা, এটা যেমন সাবমিকাসের দিকে আগাচ্ছে, কিন্তু এর মাত্র 15%, 15% গিয়েছে ক্যাভিটির দিকে, বাকিটা এদিকে। এবং দেখো একটা মজার জিনিস, এ কিন্তু ক্যাভিটিকে অনেকখানি ডিস্টর্ট করেছে, যদি আরো বেশি ডিস্টর্ট করে এ কিন্তু একটা ইনফার্টিলিটি করে ফেলবে, কারণ ক্যাভিটি ডিস্টর্টেড, স্পার্ম উঠতে পারবে না। আবার দেখো এইখানে সে হয়তো আগে সাবমিকাস হচ্ছিল, পরে একদম ক্যাভিটির মধ্যে চলে এসছে উইথ এ পেডিকেল। এরকম পেডিকেল যে সহ যখন আসে তখন আমরা তাকে বলি পিডাঙ্কুলেটেড, পিডাঙ্কুলেটেড সাবমিকাস ফাইব্রয়েড। আচ্ছা, এটা হলো ইন্ট্রামুরাল, মানে মাসেল লেয়ারের মধ্যে আছে, কিন্তু এটা একটু দেখো সিরাসের দিকে চলে যাচ্ছে, সেজন্য একে বলেছে সাবসেরাস। ঠিক এইটা হচ্ছে কমপ্লিটলি ইন্ট্রামুরাল, একদমই ভিতরের দিকে আছে, এটা হলো পিডাঙ্কুলেটেড সাবসেরাস। এখন দেখো কেউ যদি আমরা বলি যে এই ইন্ট্রামুরাল ফাইব্রয়েডটা এই পেশেন্টের জন্য লোকাল ব্লিডিং তৈরি করছে, মেট্রোরেজিয়া তৈরি করছে। মেট্রোরেজিয়া মানে তোমরা জানো নিশ্চয়ই, এই টার্মিনোলজি গুলোর সাথে খুব অভ্যস্ত হতে হবে। মেট্রোরেজিয়া মানে একটা লোকাল কোনো ইনফ্লামেশন বা ব্রিচ অফ দি কন্টিনিউটি অফ দা সারফেস এপিথেলিয়াম, কিছু একটা এমন হয়েছে যে টোকা লাগলেই ব্লিডিং হচ্ছে। পেশেন্টের পোস্টকটাল ব্লিডিং হতে পারে, তার হয়তো কনস্টিপেশন আছে, হার্ড স্টুল পাস করার সময় ব্লিডিং হতে পারে, যখন তখন এই যে ব্লিডিং হওয়াটা, দ্যাট ইজ মেট্রোরেজিয়া। তাহলে মনে করো এই পলিপটা আস্তে আস্তে লম্বা হতে 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 এখানে সার্ভিস দিয়ে বেরিয়ে এসছে, এবং এত দূর আস্তে আস্তে ওর একটা চিকন স্টক এত দূর এসে ওকে ব্লাড সাপ্লাই প্রপারলি দিতে পারছে না। তাহলে কি হবে, ওর টিপটাতে গিয়ে অ্যাবনিস্কুলার হবে, নেক্রোসিস হবে, আলসারেশন হবে। যখনই আলসারেশন হবে তখনই যখন তখন ব্লিডিং হতে পারে। সো এর পক্ষে বড় হয়ে যখন সে বাইরে আসবে উইথ আলসারেশন, সে মেট্রোরেজিয়া করবে। কিন্তু দেখো এই ইন্টারমুরাল ফাইব্রয়েড, তার পক্ষে কি মেট্রোরেজিয়া করা সম্ভব? সম্ভব না। সে কি করতে পারে, সে গ্রাজুয়ালি বড় হতে পারে, সে যখন বড় হবে ক্যাভিটির লেন্থ যাবে বেড়ে, সো দ্যাট ক্যাভিটির লেন্থ যত বেশি বাড়বে তত বেশি সারফেস এরিয়া তৈরি হবে ফর ব্লিডিং, তাহলে অনেক বেশি ব্লিডিং সে করতে পারে। কিন্তু এই ফাইব্রয়েডটার জন্য কিন্তু খুব একটা পেইন হবে না, ডিসমেনোরিয়া হবে না। ডিসমেনোরিয়া হবে এই ফাইব্রয়েডটার জন্য। কেন? কারণ ইউটেরাস ওয়ান্ট টু propel out or remove this foreign body from the cavity. সবসময় ইউটেরাসের একটা ইন্টেনশন থাকে যে ক্যাভিটির মধ্যে কাউকে সে জায়গা দিবে না, সেজন্য সে কন্ট্রাক্ট করে করে আসলে কন্ট্রাকশনের জন্য কিন্তু পলিপটা আস্তে আস্তে পেডিকেল সহ নামতে থাকবে, আগাতে থাকবে। তো এইভাবে করে তার কিন্তু স্পাজমেটিক ডিসমেনোরিয়া হবে। এখন যদি তোমায় কেউ জিজ্ঞাসা করে যে whether spasmodic dysmenorrhea or dysmenorrhea is common in fibroid or not,
তাহলে তোমাকে কিন্তু মনে করতে হবে আচ্ছা কোন ফাইব্রয়েডটা কমন, সাবমিকাস কমন না ইন্টারমোরাল কমন, কে বেশি কমন। সাবসিরাস তো পেইন করার কোনো প্রশ্নই নেই, সে কোনো স্পাজমেটিক পেইন করবে না, এবং পেনের যে ক্রাইটেরিয়া বলছি তাই না, স্পাজমোটিক। সো এই স্পাজমোটিক পেন কিন্তু করবে শুধু সাবসিরাস ভ্যারাইটি। বুঝতে পারছো? তাহলে তোমার কিন্তু জানতে হবে তার লোকেশনটা কি, কোনটা কমন কোনটা আনকমন, কোনটা কি করতে পারি। এখন দেখো যে এরকম যদি একটা পিডাঙ্কুলেটেড সাবসিরাস ফাইব্রয়েড হয়, সে কিন্তু এই ইউটেরাসের সাইজের উপরে খুব কি কোনো ইফেক্ট করছে? আসলে কিন্তু খুব একটা ইফেক্ট করছে না। বাট এটা যদি বড় হয় ইন্ট্রামুরালটা, সেটা কিন্তু ইফেক্ট করবে। ইউটেরাসের সাইজ অনেক বড় হবে, অথবা যদি এই ধরনের হয় ক্যাভিটি ডিসটর্টেড হবে, ব্লিডিং সারফেস বাড়বে, ব্লিডিং বেশি হবে। সুতরাং পেডাঙ্কুলেটেড সাবসিরাস একটা ফাইব্রয়েড যত বড়ই হোক, সে কিন্তু খুব বেশি একটা ব্লিডিং এর প্রবলেম করবে না, আনলেস there is associated other fibroids, অথবা আমরা যেটা বলছিলাম যে ফাইব্রয়েডের সঙ্গে কিন্তু হরমোনের একটা রিলেশনশিপ আছে, অর্থাৎ এস্ট্রোজেনিক হাইপার স্টিমুলেশন ইজ ওয়ার্কিং। তাহলে এস্ট্রোজেনের সোর্স যাই হোক, যদি সেটা এক্সেসিভলি কাজ করে কি হবে? এন্ডোমেট্রিয়াল থিকেনিংটা বেড়ে যাবে। যত বেশি এন্ডোমেট্রিয়াল থিকেনিং বাড়বে, যখন হরমোন উইথড্রয়াল ব্লিডিং হচ্ছে, তখন তত বেশি সময় ধরে এবং তত বেশি পরিমাণে ব্লিডিং হবে। সো মিনিস্ট্রাল সাইকেলের এই যে চেঞ্জটা, আমরা যখন একটা মিনিস্ট্রাল সাইকেলকে ডিসক্রাইব করি, আমি কিভাবে বলি? প্রথম কথা বলি গদবাধা, মেনার্কি কত বয়সে হয়েছিল, যা। তারপরে বলি সাইকেলের ইন্টারভাল কি, দেন বলি তার অ্যামাউন্ট অফ লস এবং কয়দিন ধরে পারসিস্ট করে। তাহলে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাকে ইনফরমেশন দিতে হবে। এবার বুঝতে পারছো এই একটা মাত্র ছবি দিয়ে ফাইব্রয়েড পড়া শেষ? এখন মনে করো অনেক বেশি কি মনে রাখার দরকার আছে? আমরা কি কম পড়লাম না বেশি পড়লাম? কেউ কি একটু বলবে আমরা কম পড়লাম না বেশি পড়লাম? খুবই দ্রুত একটা রেসপন্স চাই। কিন্তু এখনো বলতে পারিনি যে আমরা কম পড়লাম না বেশি পড়লাম। আমরা মোটেও বেশি পড়বো না। আলহামদুলিল্লাহ লিখেছে একজন, সেটা কি পক্ষে না বিপক্ষে গেল বুঝতে পারছি না। ওকে, কিছু ম্যাক্রোস্কোপিক ক্যারেক্টারিস্টিক আছে ফাইব্রয়েডের কম। এটা কম হয়েছে তো? তুষার লিখেছো কম, কিন্তু এটা কম হলো কিনা সেটা বুঝতে পারছি না। কম হয়েছে নিশ্চয়ই? ওকে ফাইন, থ্যাংক ইউ। তো কিছু ম্যাক্রোস্কোপিক মানে আমরা খালি চোখে দেখে যে ক্যারেক্টারিস্টিক গুলো বুঝি, এখন তোমরা নিজেরাই বলতে পারবা। সাইজ একদম শুরুতে একটা ছোট্ট সাইজ দেখিয়েছিলাম, তার চেয়েও ছোট হতে পারে মাইক্রোস্কোপিক, একটা বিশাল সাইজ হতে পারে, শেপ স্ফেরিক্যাল হতে পারে, ফ্ল্যাটেন্ড হতে পারে, পয়েন্টেড হতে পারে। কাট সেকশন, কাটলে পেঁয়াজ কেটেছো, আজকে বাসায় গিয়ে একবার একটা পেঁয়াজকে খ্যাচ করে কেটে ফেলবা, দেখবা কেমন গোল্লা গোল্লা হোল্ড অ্যাপিয়ারেন্স ঘুরে ঘুরে আছে। ঠিক ফাইব্রয়েডকে কাটলেও এরকম একটা হোল্ড অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। সো দিস আর দ্য ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিংস। এগুলো কোনো কিছুই কিন্তু মুখস্থ করার জিনিস আমি বলছি না, কিন্তু তোমাকে যদি একটা স্পেসিমেন দিয়ে বলে তুমি কিভাবে চিনলা যে এটা ফাইব্রয়েড, তখন তোমার এগুলো কথা বলতে হবে। তারপরে কনসিস্টেন্সির কথা বলতে হবে, জানতে হবে কনসিস্টেন্সিটা কেমন। এই ছোট্ট একটা কথা শুধু কনসিস্টেন্সি, যে ফাইব্রয়েডের কনসিস্টেন্সি হচ্ছে মোর ফার্ম দ্যান দি সারাউন্ডিং মায়োমেট্রিয়াম। যদিও এটা হচ্ছে যে তোমার স্মুথ মাসেল থেকে অরিজিনেটেড, কিন্তু অরিজিনেটেড হলেও দিস ইজ এ নিওপ্লাস্টিক কন্ডিশন, তাই না? এত বেশি মাসেল ফাইবার কম্প্যাক্ট হয়েছে যে এটা একটা আলাদা ফিলিংস দেয়। So its consistency is more firm than the consistency of uterus. তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা? স্টুডেন্টরা কিন্তু কেউ পিভি এক্সামিনেশন করতে পারে না, দে আর নট অ্যালাউড। কিন্তু ডাক্তার হলে তোমার প্রথম কাজ হবে ইন্টার্নশিপে বারবার করে পিভি এক্সামিনেশন করে ইউটেরাসের সাইজ এবং কনসিস্টেন্সি বোঝা, সো দ্যাট তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা ফ্রম দি নর্মাল এবং প্যাথোলজি কোনটা। এমনকি স্টুডেন্ট ক্লিনিক্যাল স্টুডেন্টশিপের সময় যদি তোমরা স্কোপ পাও কখনো, হয়তো আন্ডার অ্যানেস্থেসিয়া একটা ডিএনসি হচ্ছে, তোমরা একটু বলতে পারো যে একটু পিভি এক্সামিনেশনটা করে দেখি, সো দ্যাট একদিন দেখলে তোমার মাথায় এটা গেঁথে যাবে, তোমাকে ঠিক মুখস্থের উপর ডিপেন্ড করতে হবে না। আচ্ছা, তারপরে বলেছে ফাইব্রয়েড কি সবসময় ফার্ম? নো, সামটাইমস ইট মাইট বি সফট। কখন সফট হতে পারে? যেমন প্রেগন্যান্সি। ফাইব্রয়েড আবার কখনো কখনো কিন্তু সিস্টিক চেঞ্জ হয়, কারণ ফাইব্রয়েডের যে মূল ব্লাড সাপ্লাইটা সেটা কিন্তু অত বেশি অ্যাডিকুয়েট না। ফাইব্রয়েড ব্লাড সাপ্লাই পায় এর বাইরের ক্যাপসুল থেকে, ক্যাপসুলের থেকে ফাইব্রয়েডের দিকে ঢোকে। সো দ্যাট ফাইব্রয়েড when it gets bigger, এর সার্কুলেশনটা লস হতে পারে, এবং লস হলে সেখানে কিছু ডিজেনারেশন হয়, সিস্টিক চেঞ্জ হয়।
এগেইন কোনো ইনফ্লামেশন যদি হয় অথবা ম্যালিগনেন্ট চেঞ্জ হয় দেন ইট মাইট বি সফট। হার্ট ফাইব্রয়েডও পেতে পারি আমরা, কারণ এতে অনেক সময় ক্যালসিফিকেশন হয়। এইগুলা শুধু তোমরা মানে কানে শুনে বার করে ফেলবা, এর কোনো কিছুই মাথা রাখার দরকার নেই। এই যে শুনলাম, একটা দিন তোমার ঠিক মনে পড়ে যাবে, ও আচ্ছা এটা তো ফাইব্রয়েড, এরকম আমি জানতাম না। ফাইব্রয়েডের যে একটা ক্যাপসুল, এই ক্যাপসুল শব্দটুকু মনে রাখলেই হবে যে ফাইব্রয়েডের একটা ক্যাপসুল আছে। ক্যাপসুল আর কিছুই না, এরই আউটার সাইডে যেখানে মাসল ফাইবার গুলো সবচেয়ে বেশি কম্প্রেসড হয়েছে, দ্যাট ইজ দ্য ক্যাপসুল। এবং ক্যাপসুল গুলো এই দিক দিয়ে যায়, এটা জানার একটা মজা আছে। কি মজা আছে জানো? তোমরা তো কেউ কেউ সার্জন হবে নিশ্চয়ই, যারা গাইনি সার্জন হবে অথবা গাইনি ল্যাপারোস্কোপিক সার্জারি করবে কিংবা ওপেন ল্যাপারোটমি করবে, তখন দেখবে যে তুমি কত সুন্দর করে একটা ফাইব্রয়েডকে ইনোকুলেট করতে পেরেছো, মানে এক্সারসাইজ করতে পেরেছো। অনেক সময় কিন্তু আমরা ফাইব্রয়েডের জন্য শুধু টিউমারটা ফেলবো, দ্যাট ইজ কল্ড মায়োমেক্টমি। সেই মায়োমেক্টমি করতে গিয়ে আমি যদি ক্যাপসুল আইডেন্টিফিকেশনে ভুল করি তাহলে আমার আর নিস্তার নাই। আমাকে ক্যাপসুল খুব ভালো করে জানতে হবে, বিকজ ক্যাপসুল আর মায়োমার মাঝখানে একটা গ্যাপ আছে, ডেড স্পেস আছে, এবং আমরা ওই ডেড স্পেসের ভিতর দিয়ে আঙুল ঢুকিয়ে ব্লাড ডিসেকশন করে ফাইব্রয়েডকে পুরো তুলে নিয়ে আসি। ব্লিডিং আটকাবো কি করে? ফাইব্রাস ক্যাপসুল দিয়ে তো সার্কুলেশনটা গিয়েছে। তোমরা ল্যাপারোস্কোপি এখন অনেক জায়গায় হয়, অথবা তুমি একটু ভিডিওতেও দেখতে পারো ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি, মজা আছে। দেখবা যে একটা ভেসোপ্রেসিন ইনজেকশন দিয়ে দিচ্ছে ক্যাপসুলে, তো ক্যাপসুলের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেল, তো আরাম করে একটা পেল মায়োমা সুন্দর করে বের করে নিয়ে আসছে উইদাউট এনি ব্লিডিং। মনে হবে বাপরে কি মিরাকল সার্জন, কিন্তু ইট কামস ফ্রম দি অ্যানাটমিক্যাল নলেজ, ঠিক না? তাহলে এভাবেই কিন্তু আমরা পড়ার সময় ছোট ছোট জিনিসগুলোকে মনে রাখবো, এবং পরে গিয়ে আবার তুমি যখন আবার হায়ার এডুকেশনে কেউ কেউ যাবে বা আরো বেশি এক্সপার্টিস্ট হবে, তখন এই জায়গাগুলো কাজে আসবে। এখন থেকে যদি তোমার বেসিক ফাউন্ডেশন ভালো না হয় তাহলে তখন কি তুমি আটকাবে। সো আমরা এই ব্যাপারে আর কিছু বলবো না। এখানে একটা কথা লেখা আছে যে ক্যাপসুলের প্রেজেন্স ডিফারেন্সিয়েটেড ফ্রম অ্যাডিনোমায়োসিস। অনেক সময় কিন্তু সার্জারিটা ধরা খেয়ে যায়। ধরা খেয়ে যায় মানে কি? ধরো পেশেন্টের বাচ্চা কাচ্চা কম হয়নি, অ্যাবর্শন হয়েছে, তার একটা মায়োমা, আল্ট্রাসাউন্ড বলেছে মায়োমা, কারণ আল্ট্রাসাউন্ড তো ইকোজেনিসিটি দেখে বলে। তুমি ওপেন করেছো, করে দেখতে পেলে যে হ্যাঁ মায়োমার মতোই সবকিছু মনে হচ্ছে। ইনসিশন দেওয়ার পরে আর ক্যাপসুলের স্পেস পাওয়া যাচ্ছে না, বিকজ ইট ইজ এ কেস অফ অ্যাডিনোমায়োসিস। তখন মাথায় হাত, কারণ অ্যাডিনোমায়োসিসের অপারেশন এত সহজ নয় এবং অ্যাডিনোমায়োসিসের আউটকাম ভালো নয়। দ্যাটস ওয়াই বলা হয়েছে যে অ্যাডিনোমায়োসিসে ক্যাপসুল নেই, কিন্তু ফাইব্রয়েডে আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে তোমায় যদি কেউ বলে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ নোয়িং অ্যাবাউট ক্যাপসুল অফ ফাইব্রয়েড, তুমি টাটাটাটা করে সব বলে দিবা? ইনশাআল্লাহ নিশ্চয়ই পারবে। কি পারবে নাকি? আগে রেসপন্স দেখি, আগে রেসপন্স দেখতে চাই, পারছো কি পারছো না। শারমিন সোমা সে লিখেছে যে আমরা একটা টিউমার পেশেন্টের মায়োমা অপারেশন করেছিলাম, 84 মায়োমা ওয়্যার রিমুভড। তাহলে সোমা তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই যে একটা পেশেন্টের 84টা মায়োমা ছিল ইউটেরাসে, এবং আমরা 84 মায়োমা কাউন্ট করেছিলাম। তো যাই হোক, মানে কথাটা হচ্ছে যে এরকম নানা রকম প্রেজেন্টেশন হতে পারে। হিস্টোপ্যাথোলজি কারো কারো লাগবে, বিশেষ করে যারা প্যাথোলজিস্ট হবে। নাও পেশেন্ট আমাদের কাছে সে কি কথা বলছে, আর সেখান থেকে আমাদের ডায়াগনোসিসে পৌঁছাতে হবে। পারবে ইনশাল্লাহ। জি ম্যাম পারবে ইনশাল্লাহ। আতিক বলেছে, সাদমান বলেছে, মাহমুদুল হাসান। কিভাবে পারবা তোমরা? তো সবকটা ছেলে, একটা তো গাড়িতে আসবে না, সব ভুয়া কথা লিখছে। জেনিয়া সে পারবে, ওকে, দু একজন ঠিক পারবে। আর ছেলেরা যদি গাইনিতে আসে তাহলে তারাও পারবে, বিকজ ইউ আর নট অ্যালাউড উইদাউট বিং এ গাইনোকোলজিস্ট। সুতরাং এখন থেকে মন ঠিক করে ফেলো কার কেরিয়ার কি হবে। আচ্ছা যাক, আমরা এখন আবার পড়ার কথায় ফিরি। পেশেন্টের সিমটম, সিমটম হচ্ছে যে অনেক ক্ষেত্রেই অ্যাসিমটমেটিক থাকবে। তার মানে কি আমরা প্রথমে কি বলেছিলাম বলতো, কত পার্সেন্ট কেসে পেশেন্ট অ্যাসিমটমেটিক থাকে? হ্যাভ ইউ এনি আইডিয়া? দ্রুত, আমি লেখার দিকে তাকিয়ে আছি। কত পার্সেন্ট ক্ষেত্রে অ্যাসিমটমেটিক জানতে চাই তোমাদের কাছে। আচ্ছা তোমরা বোধহয় কেউ কেউ লিখছো, ওকে। তাহলে অ্যাসিমটমেটিকটা কিভাবে পাওয়া গেল? হয়তো কোনো কারণ যারা আল্ট্রাসাউন্ড করা হয়েছে, অথবা এক্সামিনেশন করতে গিয়ে পাওয়া গিয়েছে, অথবা
অন্য কোনো কারণে তারা অপারেশন করতে গিয়ে, মানে একটা সিজার অপারেশন করতে গিয়েও কিন্তু পাওয়া যেতে পারে। তো এবং অ্যাসিমটোমেটিক কারা থাকবে, আমরা বলেছি অ্যাসিমটোমেটিক থাকে সাবসেরাস এবং ইন্টারস্টিশিয়াল ফাইব্রয়েড যারা, তারা, হ্যাঁ এই তো তোমরা ঠিক উত্তর করেছো, 75% বা 2/3 কেসে অ্যাসিমটোমেটিক। ভেরি গুড। একটা জিনিস বুঝতে পারছি তোমরা খুব মনোযোগী, আমার চাইতেও বেশি। এখন সিমটম, কি সিমটম নিয়ে আসে পেশেন্ট? কমন সিমটম হচ্ছে ব্লিডিং, তাই না, ইউট্রাইন ব্লিডিং। কিন্তু ব্লিডিং এর প্যাটার্নটা কি হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে গাইনি বিষয়টা হলো যে বিশেষ করে যদি ব্লিডিং এর অ্যাবনর্মালিটি নিয়ে পেশেন্ট আসে, তাহলে একদম খুঁটে 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 জিজ্ঞাসা করতে হয়। রোগীকে জিজ্ঞাসা করলাম, মা আপনার কি সমস্যা? বললো আমার বেশি রক্ত ভাঙে। কতদিন থেকে রক্ত ভাঙে? 1.5-2 মাস। ঠিক আছে, তুমি লিখে ফেললা 1.5-2 মাস থেকে রক্ত ভাঙে। কিরকম রক্ত ভাঙে? বেশি বেশি যায়? হ্যাঁ বেশি বেশি যায়। আচ্ছা, মাসে 2-3 বার যায়, বেশি বেশি যায়, তুমি লিখে ফেললা। কিন্তু কতদিন থাকে এবং এই ব্লিডিং এর আগে তার সাইকেলটা কেমন ছিল, রেগুলার ছিল কিনা, হঠাৎ করে কেন এমন হলো? এমন হতে পারে যে প্রথমে একটা সাইকেল একটু ইরেগুলার হয়েছিল, সে সেই জন্য ডাক্তারের কাছে গিয়েছে এবং ডাক্তার তাকে কিছু হরমোনাল ট্রিটমেন্ট দিয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়, রোগীরা ভালো করে তারা ইনফর্ম হয় না, অথবা মানে হয়তোবা ডাক্তার বলেছে ঠিকই, উনি হয়তো ক্যাচ করতে পারেনি বা তার কাছে ফিডব্যাক নেওয়া হয়নি যে সে আসলে প্রপারলি বুঝেছে কিনা। সেই জন্য আমার কিন্তু 4 মিনিট সময় বাকি আছে, আমি বোধহয় আরেকটু কন্টিনিউ করতে চাই যদি তোমাদের অন্য কোনো অবজেকশন না থাকে। আমি জাস্ট আজকে ডায়াগনোসিস বলে ছেড়ে দিব, আমরা বেশি একটা দূরে নাই কিন্তু। তোমরা যদি আর 20 মিনিটস অ্যারাউন্ড অ্যালাউ করো দেন ইট উইল বি ফাইন। যদি অ্যালাউ করো আমাকে কাইন্ডলি একটু লিখে জানাও, বিকজ আমার ক্লাসটা 1 ঘন্টার সেশন, আই নো দ্যাট। সো যে কথাটা বলছিলাম যে হরমোনটা সে খেয়েছে, খাওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে তার ব্লিডিং টোটালি স্টপ। এখন সে কি করলো, সে ভাবলো যে ব্লিডিং এর জন্য ওষুধ খেয়েছিলাম, ব্লিডিং বন্ধ, তো ওষুধটা ছেড়ে দিল। ছেড়ে দিলে কি হবে, আবার হরমোনাল ব্লিডিং হবে। অনেক পেশেন্টরা কিন্তু শুধুমাত্র মেডিসিন প্রপারলি না নেওয়ার জন্য সেগুলা কমপ্লেন করে। সুতরাং আবার বলছি, রোগী যে কমপ্লেনই করুক, তোমাকে অ্যাটলিস্ট আরো 2-3টা প্রবিং কোশ্চেন করে করে তোমাকে ফিক্স করতে হবে এবং তোমাকে সবসময় এটা মেলানোর চেষ্টা করতে হবে যে উনি একটা কমপ্লেন এদিকে একটা কমপ্লেন ওদিকে, আসলে জিনিসটা ম্যাক্সিমাম কিন্তু তা হবে না। সুতরাং মেলানোর দায়িত্বটা হচ্ছে তোমার। কন্টিনিউ করার জন্য বলেছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন ব্লিডিংটা আমরা আবার আসছি। ব্লিডিংটা প্রথমেই দেখো লিখেছি কি, কমনেস্ট কমপ্লেইন যেটা হয় সেটা হচ্ছে মেনোরেজিয়া। এবং ফাইব্রয়েডের জন্য মেনোরেজিয়াকে আরেকটা ক্যারেক্টারিস্টিক টার্ম দিয়ে বলা হয়, দ্যাট ইজ প্রোগ্রেসিভ মেনোরেজিয়া। Is very important for fibroid. So progressive menorrhagia, তাহলে what do you mean by menorrhagia? তোমরা অনেকে নিশ্চয়ই ডিফাইন করতে পারবে এই ডেফিনিশনটা। মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, পলিমেনোরেজিয়া, এই ডেফিনিশনগুলো খুব ভালো করে বুঝবে। যদি বুঝতে পারো অনলি দেন তুমি কিন্তু ডেফিনিশনটা মুখস্থ করতে পারবে। আর তুমি যদি এরকম করে করে মুখস্থ করো মেনোরেজিয়া সাইক্লিক্যাল ব্লিডিং, তাহলে তোমার কোনো দিন মনে থাকবে না। তো তোমাদের যদি এগুলোতে কনসেপশনে কোনো প্রবলেম থাকে জানিও, আমি কোনো একটা ক্লাস হয়তো শুধু মিনিস্ট্রাল ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল টার্মিনোলজিগুলোর সাথে একটু আমরা আবার রিক্যাপ করে নেব। নাও প্রোগ্রেসিভ মেনোরেজিয়া মানেই হচ্ছে সাইক্লিক্যাল ব্লিডিং। সেই সাইকেলটা তার 25 দিন পরে হতে পারে, 30 দিন পরে হতে পারে, 27 দিন পরে হতে পারে, 35 দিন পরে হতে পারে, কিন্তু যেভাবেই হোক ইট ইজ কামিং অ্যাট এ রেগুলার ইন্টারভাল। যখন একটা রেগুলার সাইকেল মেনটেন করে আসে তখন আমরা বলি মেনোরেজিয়া। মানে সেখানে এক্সেসিভ ব্লিডিং আছে। ব্লিডিংটা কিভাবে হতে পারে, আইদার বেশি দিন ধরে হচ্ছে, আগে থাকতো 3 দিন, এখন থাকে 5 দিন বা 7 দিন, তাহলে বেশি দিন ধরে হচ্ছে, সেটা হলো একটা, অথবা পরিমাণে বেশি হচ্ছে। সো মেনোরেজিয়ার এই টার্মিনোলজি সাথে ডিফাইন করে ডেফিনিশনটা মুখস্থ করবে। আমি নেক্সটে কিন্তু জিজ্ঞাসা করব, আমি এই পড়ার ফাঁকে ফাঁকে যা যা বলবো মনে রাখতে হবে যে সেগুলোই নেক্সট এর হোমওয়ার্ক, ঠিক আছে? এগুলো তোমরা জানবে। প্রোগ্রেসিভ মানে গ্রাজুয়ালি টিউমারটা বড় হচ্ছে, গ্রাজুয়ালি তার ব্লিডিং সারফেস এরিয়াটা বাড়ছে এবং যে যে কারণে ব্লিডিং হয় সেই কারণগুলো সবই আগাচ্ছে, সেই কারণে কিন্তু প্রোগ্রেসিভ মেনোরেজিয়া। তাহলে এই একটা টার্মিনোলজি দিয়ে কিন্তু ফাইব্রয়েডকে ব্লিডিংকে সবসময় আমরা ডিফাইন করে অভ্যস্ত। এখন কেন ব্লিডিংটা বেশি হচ্ছে ফাইব্রয়েডে, এই প্রশ্নটা কিন্তু একটা পেইড কোশ্চেন, সবসময় জিজ্ঞাসা করে যে কেন ব্লিডিং বেশি হয় ফাইব্রয়েড হলে। সো
দেখো এন্ডোমেট্রিয়াল সারফেস এরিয়া বাড়ে, আমরা বলেছি ভাস্কুলারিটি বাড়ে, হাইপার এস্ট্রোজেনিজম, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকে সাথে, তারপরে ইনএডুকেট কন্ট্রাকশন অফ মায়োমা। যেমন আমরা জানি যে ব্লিডিংটা বন্ধ হয় কিভাবে, ইউটারাস প্রপারলি কন্ট্রাক্ট করে, তারপর ওই সাইডগুলোতে ক্লট ফর্মেশন হয়ে ব্লিডিং সারফেসটা বন্ধ হয়ে যায়। কিন্তু এইখানে তো সাবমিকাস ফাইব্রয়েড থাকলে বা ইন্টারস্টিশিয়াল ফাইব্রয়েড থাকলে ইউটারাস অত সুন্দর করে কন্ট্রাক্ট করতে পারছে না, যার ফলে তার এই যে ক্রিস ক্রস ফ্যাশন, এটার মধ্যে দিয়ে যে ব্লাড ভেসেলটা গিয়েছিল সে কিন্তু অতটা ভালো করে লকড হচ্ছে না, তার জন্য ব্লিডিংটা বেশি হচ্ছে। আর কিছুটা পেলভিক কনজেশন ফর্মেশন হয়েছে, একটা ওভারগ্রোথ হয়েছে, তাকে সাপ্লাই দেওয়ার জন্য ওখানে ব্লাড সাপ্লাই বেড়েছে, সো দেয়ার ইজ পেলভিক কনজেশন। অল দিস রিলেটস টু দ্য এক্সেসিভ ব্লিডিং ইন ফাইব্রয়েড। তাহলে এটা একটা পেইড কোশ্চেন, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে, তোমরা জানো। মেট্রোরেজিয়া নিয়ে আমি একটা কথা আর বলবো না, বিকজ মেট্রোরেজিয়া কখন হবে, কাদের হবে আমরা বলেছি, এবং তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা কথা স্পেসিফিক্যালি বলতে হবে। তুমি যদি বলো ফাইব্রয়েডে মেট্রোরেজিয়া হয়, দ্যাট ইজ দ্য ট্রু, দ্যাট ইজ এ ফলস। তোমাকে বলতে হবে আলসারেটেড পলিপ, সাবমিকাস পলিপ, এখানে আমরা কিসের কথা বলছি, আমরা মায়োমার কথা বলছি, আমরা এন্ডোমেট্রিয়াল পলিপের কথা বলছি না। তাহলে বলতে হবে আলসারেটেড মায়োমেটাস পলিপ। কিন্তু ফাইব্রয়েডের সঙ্গে কিন্তু এন্ডোমেট্রিয়াল পলিপও থাকতে পারে, বিকজ আমরা আগের স্লাইডে দেখলাম এখানে কিন্তু হাইপার এস্ট্রোজেনিজম থাকে এবং এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হবে। যদি ওভারগ্রোথ হয় তাহলে ওটা পলিপ হিসাবে বেরিয়ে আসবে। সুতরাং ফাইব্রয়েডের সঙ্গে কতগুলো জিনিস কমনলি অ্যাসোসিয়েটেড, সেটাও কিন্তু একটা পেইড কোশ্চেন। কি কি কমনলি অ্যাসোসিয়েটেড? আচ্ছা, কি কি কমনলি অ্যাসোসিয়েটেড আজকে বলছি, এটা কিন্তু তোমাদেরকে নেক্সট ডেতে বলতে হবে। প্রশ্নগুলো সাজিয়ে রেখো, আমি কিন্তু ভুলে যাব। একটা হচ্ছে যে কমন অ্যাসোসিয়েশন বলছি, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, তারপরে হলো ওভারিয়ান ফলিকুল ফর্মেশন হতে পারে, দ্যাট ইজ ফলিকুলার সিস্ট ফর্মেশন হতে পারে, ফাইব্রয়েডের সঙ্গে অ্যাডিনোমায়োসিস বা এন্ডোমেট্রিওসিস রিলেটেড থাকতে পারে। সো দিস আর দ্য কমন অ্যাসোসিয়েশনস উইথ ফাইব্রয়েড। আরো যদি কিছু থাকে বইতে একটু দেখে নিও, উই আর ইন হারি। আমরা এই পেজটা ছেড়ে দিচ্ছি। মেট্রোরেজিয়ার আরো কিছু কারণ আছে, দেখো সার্কোমেটাস চেঞ্জ অর্থাৎ ম্যালিগন্যান্ট চেঞ্জ যদি হয়, এবং ফাইব্রয়েডের সঙ্গে যদি কোইন্সিডেন্টাল প্রেগনেন্সি থাকে, প্রেগনেন্সির সাথে একটা ফাইব্রয়েড হইতেই পারে, হবে না তার তো কোনো মানে নাই, দেন কোইন্সিডেন্টাল কার্সিনোমা অফ দ্য ইউটারাস অথবা এন্ডোমেট্রিয়াল পলিপ, তাহলেও মেট্রোরেজিয়া হবে। ওকে, ডিসমেনোরিয়া, আমরা কিন্তু ওই ছবিটার কথা মনে করো, ছবিটা দেখে দেখে বলে আসছিলাম, ডিসমেনোরিয়া ইজ আনকমন। এই যে প্রথম টার্মিনোলজিটা দেখো, ডিসমেনোরিয়া ইজ আনকমন, সো দ্যাট পেশেন্ট যদি বা অ্যাসিম্পটোমেটিক থাকে, তারা কমন যে সিমটমটা নিয়ে প্রেজেন্ট করে দ্যাট ইজ ব্লিডিং এর প্রবলেম, মেনোরেজিয়া নিয়ে প্রেজেন্ট করে। ডিসমেনোরিয়া ইজ নট কমন, কিন্তু হতে পারে। কখন এবং কিরকম ধরনের পেন? ইন্টারমিটেন্ট কলিকি পেন হতে পারে যদি সাবমিকাস ফাইব্রয়েড হয়। আবার এই যে কলিকি বা স্পজমেটিক পেন, এটা না হয় কিন্তু তার ডালেকিং পেন হতে পারে। কেন ডালেকিং পেন হয়? সাধারণত কনজেশনের জন্য। যদি বড় একটা ফাইব্রয়েড হয়, পেলভিক কনজেশন থাকে, অথবা অ্যাসোসিয়েটেড তোমার এন্ডোমেট্রিওসিস আছে, এগুলো থাকলেও কিন্তু ডালেকিং পেন হবে, সেখানে কিন্তু স্পাজমেটিক পেনটা হবে না। আর কিছু কন্ডিশন আছে যখন ফাইব্রয়েডের পেশেন্ট অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করে। কমনলি কিন্তু ফাইব্রয়েড অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে কখনোই প্রেজেন্ট করে না। টুইস্টেড ওভারিয়ান টিউমার তোমরা যখন পড়বে জানবা যে টুইস্টেড হলে তার অ্যাকুট অ্যাবডোমেন হয়, বাট ইন রেয়ার সিচুয়েশন ফাইব্রয়েডের কিন্তু অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে আসতে পারে, যেমন রেড ডিজেনারেশন, টর্শন, রাপচার্ড ভেসেল ইনফ্লামেশন। বেড সাইডে তুমি কোনোদিন এই পেশেন্ট পাবে না, ইটস ফর থিওরিটিক্যাল ডিসকাশন। তোমাদের জন্য এসব কিছু অত গুরুত্বপূর্ণ নয়, জাস্ট শুনবে এবং ভুলে যাবে। ইনফার্টিলিটি, কখনো কখনো ইনফার্টিলিটি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে, বাট তার হয়তো বা ফাইব্রয়েড আছে। এইখানে তোমাদের যেই কথাটা খুব ভালো করে মনে গেঁথে রাখতে হবে, সেটা হচ্ছে ফাইব্রয়েড ইজ নট এ কজ অফ ইনফার্টিলিটি কমনলি। দেখো এই কমনলি, ইউজুয়ালি, এইসব টার্মিনোলজির মধ্যে কিন্তু মেডিকেল সায়েন্স 100% বলে কোথাও কিছু নাই। সো ফাইব্রয়েড ইজ নট এ কমন কজ অফ ইনফার্টিলিটি। যেটা হতে পারে ফাইব্রয়েডের জন্য সেটা হচ্ছে অ্যাবর্শন। তোমরা ওই টিউমার গুলোর কথা মনে করো, ওর মধ্যে একটা প্রেগনেন্সি হয়েছে, তো তার তো ডিস্টর্টেড ক্যাভিটি অ্যাবর্শন হয়ে যেতে পারে, ইউটারাস স্পাজম করছে, অ্যাবর্শন হয়ে যেতে পারে। সুতরাং অ্যাবর্শন ইজ মোর কমন। কিন্তু কখনো কখনো লিওমায়োমা হ্যাভ বিন রিপোর্টেড অ্যাজ এ সোল কজ ইন লেস দ্যান 3%, খুবই কম ইনফার্টিলিটি। যেমন দেখালাম যে তোমার ক্যাভিটি ডিস্টর্টেড হয়েছে, অথবা কর্ণতে টিউমার হয়ে কর্ণটা ব্লক হয়ে গেছে, ওভাম আসতে পারছে না বা স্পাম যেতে পারছে না, এগুলো কন্ডিশনের জন্য হতে পারে। আমরা এর থেকে বেশি ইনফার্টিলিটির স্লাইডে আর কিছু করবো না। একটা সুন্দর স্লাইড দেখি।
কি দেখা যাচ্ছে বলো, এটা ডায়াগনোসিস বলতে হবে তোমাদের, তাড়াতাড়ি লিখে জানাও, খুব দ্রুত লিখে জানাও এটা ডায়াগনোসিস কি। এটা না বললে আমি আর পড়াই কন্টিনিউ করবো না। কেউ কি লিখছো? ডায়াগনোসিস বলতেই হবে। কেউ তো কিছু বলনি, উল্টাপাল্টা বললে কিন্তু হবে না। বলো এটা ডায়াগনোসিস কি বলো। হোয়াট ইজ দিস? প্রেগনেন্সি, গুড। তাসনিম 100-তে 100। হিউজলি এনলার্জ ফাইব্রয়েড, সেও 100-100। সাবসেরাস ফাইব্রয়েড, প্রেগনেন্সি, হ্যাঁ গুড। আসলে এটা প্রেগনেন্সি হতে পারে, তারপরে এটা একটা ফাইব্রয়েড হতে পারে, সাবসেরাস হোক বা যাই হোক, আমরা তো সেটা এখন দেখতে পাচ্ছি না, বাট ইট মাইট বি প্রেগনেন্সি, ইট মাইট বি ফাইব্রয়েড। আমি আরো একটা ডায়াগনোসিস আশা করেছিলাম তোমরা হয়তো বলবে, দ্যাট ইজ এত বড়টা কিন্তু ফাইব্রয়েড এখনকার দিনে আমরা দেখি না, বিকজ লোকেরা আসে এবং আল্ট্রাসাউন্ড করে এবং তার ডায়াগনোসিস হয়ে যায়। এবং যারা লিখেছো যে সাবসেরাস ফাইব্রয়েড, মোস্ট প্রবাবলি পেশেন্টের যদি সিমটম বেশি থাকতো, ব্লিডিং হতো, যেমন ইন্টারস্টিশিয়ালে অথবা তোমার সাবমিউকাসে, তাহলে সে আগেই আসতো। এটা হচ্ছে একটা কমন থিঙ্কিং, তাই না? এরকম করে তোমরা চিন্তা করতে শিখবে যে এত বড় টিউমার হলো কিভাবে। যদি ওর সাবমিউকাস ভ্যারাইটি হতো, পেইন হতো, ব্লিডিং হতো, ডিসমেনোরিয়া ছোট জীবন বেরিয়ে যেত, আসতো। অথবা যদি ইন্ট্রামুরাল বা ইন্টারস্টিশিয়াল ফাইব্রয়েড হতো, তাহলে সে আসতো। মেবি সাবসেরাস হতে পারে, সেজন্য সে বড় হয়েছে, দিনে দিনে সে কিছু মনে করেনি। তো এত বড় টিউমার গুলো কিন্তু ওভারিয়ান টিউমারে পাওয়া যায়, বেনাইনও পাওয়া যায়, ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমারও পাওয়া যায়। হ্যাঁ, কেউ লিখেছে প্রেগনেন্সি ফাইব্রয়েড, কেউ লিখেছে অ্যাসাইটিস। অ্যাসাইটিস তো হলো না। অ্যাসাইটিসে কি এরকম চেহারা দেখা যাবে? অ্যাসাইটিসে ফ্লাঙ্ক ফুল থাকবে, এটা তো একটা প্রোট্রুড করে আছে। ওকে ফাইন, তোমরা হয়তো অত ভালো দেখতে পাচ্ছ না। যাই হোক, এখন বলি এটা একটা হিউজ ফাইব্রয়েডের ছবি তোমাদের জন্য আমি সঙ্গে রেখেছি। তাহলে এত বড় কিন্তু ফাইব্রয়েড পাওয়া যেতে পারে, বাট দিস ইজ রেয়ার। এরকম যদি একটা হিউজ ফাইব্রয়েড থাকে, তাহলে সে কতগুলো প্রেশার তৈরি করতে পারে। নর্মালি কিন্তু খুব একটা ফাইব্রয়েডের জন্য অত বেশি প্রেশার ক্রিয়েশন হয় না। কি হতে পারে? সে যদি পেলভিক ভেইনে প্রেশার দেয়, তাহলে দেখো ইডেমা হবে, পেইন হবে, ভেরিকোসিটি হবে, তারপরে কিছু ডিসপেপসিয়া হতে পারে। এত বড় একটা ফাইব্রয়েড, পেটের মধ্যে ইন্টেস্টাইনের জায়গায় তো ফুরাই গেছে, সো ডিসপেপসিয়া হবে, খাওয়া দাওয়া কম হবে, হজমের সমস্যা হবে, ডায়াফ্রামেটিক মুভমেন্ট সেটা রেস্ট্রিক্টেড হচ্ছে, সো ডিসনিয়া হবে। এইসব এর সঙ্গে কিন্তু অ্যাসাইটিস থাকবে না। প্রেশার সিমটম যদি অনেক বড় হয়, তাহলে ইউরেটারে প্রেশার দিতে পারে, এবং কি হবে, ব্যাকফ্লো হবে, হাইড্রোইলেটার হাইড্রোনেফ্রোসিস হতে পারে, এসব হেন তেন হতে পারে। এবার আসি আমরা সার্ভাইকাল ফাইব্রয়েড কি করতে পারে। সার্ভাইকাল ফাইব্রয়েডে তোমাদের একদম প্রথম ছবিটা মনে আছে নিশ্চয়ই, যে সামনেই হচ্ছে ইউরেথ্রা এন্ড ব্লাডার। তাহলে এটা অ্যান্টেরিয়রলি সার্ভাইকাল ফাইব্রয়েড যদিও ছোট হয়েছে, কিন্তু সে অ্যান্টেরিয়রলি পুশ করে ইউরেটারের উপর প্রেশার তৈরি করে কিন্তু অ্যাকুট রিটেনশন করতে পারে। পেশেন্ট হয়তো ফাইব্রয়েডের কমপ্লেন নিয়ে আসেনি, এসছে রিটেনশনের কমপ্লেন নিয়ে। এরকম একটু প্রত্যেকটা টপিকের সাথে কিন্তু একটু স্পেশাল জিনিস আছে, ওই স্পেশালটুকু একটু মনে রাখবা। দেখো 4 লাইনে ফাইব্রয়েড পড়া শেষ। অ্যাসিমটোমেটিক, সিমটম বেশি হবে মেনোরেজিয়া, কখনো কখনো মেট্রোরেজিয়া, স্পেশাল সিচুয়েশন। তারপরে হচ্ছে ডিসমেনোরিয়ার কথা একটু বলবো, এবং এক এক সিচুয়েশনে থাকলে তার এক একটা সমস্যা। প্রেশার সিমটম কমনলি করে না, কিন্তু লোকেশন অনুসারে বা সাইজ অনুসারে কখনো করতে পারে। লোকেশন অনুসারে কি? সার্ভাইকাল ফাইব্রয়েড, সার্ভাইকাল ফাইব্রয়েড হলে ইউটেরাইনারি রিটেনশন করতে পারে, এবং হচ্ছে ল্যাটারালি যদি এটা ল্যাটারালি ব্রড লিগামেন্টের দিকে টিউমারটা যায়, তাহলে ইউরেটারের উপর কম্প্রেস করতে পারে, করে তার ব্যাকফ্লো হতে পারে, হাইড্রোনেফ্রোসিস, কলিকি ব্যাকফ্লো। এসব বানিয়ে বলবা, অনেক পড়া না, পড়ার পরে সব বানিয়ে দিবা, সব বানিয়ে বলবা। তোমার যদি একটু ক্লিয়ার অ্যানাটমির নলেজ থাকে, তুমি যা ইচ্ছে তাই বানায় বলো, কোনো অসুবিধা নেই। এখন যেটা বলছিলাম যে প্রেগনেন্সির সঙ্গে কিন্তু লিওমাইমা থাকতে পারে, এবং এটাও কিন্তু একটা পেইড কোশ্চেন। বারবার জিজ্ঞাসা করে হোয়াট আর দি ইফেক্ট অফ প্রেগনেন্সি অন লিওমাইমা, আবার উল্টা করে জিজ্ঞাসা করে হোয়াট আর দি ইফেক্টস অফ লিওমাইমা অন প্রেগনেন্সি। এখন তুমি নিজেই বানিয়ে এটার উত্তর করতে পারবা, আমার মনে হয় না এটা আমার বেশি বলার দরকার আছে। আমি শুধু ইফেক্ট অফ প্রেগনেন্সি অন লিওমাইমা এটা একটু বলবো, কারণ এটা তোমাদের বলা হয়নি। ইফেক্ট অফ প্রেগনেন্সি অন লিওমাইমা হচ্ছে, প্রেগনেন্সিতে কি হরমোন বেশি হবে না? তাহলে প্রেগনেন্সির বাচ্চা যত দ্রুত বাড়বে, টিউমারও কিন্তু অত বেশি দ্রুত বাড়তে থাকবে। তো গ্রোথ অফ টিউমার অনেক বেশি হবে। তারপরে এখানে একটা স্পেসিফিক ডিজেনারেশন হয়,
সেটাকে বলে রেড ডিজেনারেশন। অন্য সময় হতে পারে, কিন্তু প্রেগন্যান্সিতে কিন্তু রেড ডিজেনারেশনটা পার্টিকুলারলি আমরা বলি। আর কি হতে পারে, যদি ছোট সাবসেরাস ফাইব্রয়েড এই সময় টুইস্টেড হয়ে যেতে পারে, টর্শন এবং ইনফেকশন হতে পারে। ইফেক্ট অফ লিওমাইমা তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে বলবে। অ্যাবর্শনের টাইম পার হয়ে গেলে কি হবে, প্রিম্যাচুর লেবার হলো না, বাচ্চার পজিশনটা ম্যাল পজিশন, ম্যাল প্রেজেন্টেশন, ওটা নিয়ে সে লেবারে গেল, তাহলে অবস্ট্রাক্টেড লেবার, প্রলং লেবার, অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন, ডেলিভারির পরে ইউটেরাস প্রপারলি কন্ট্রাক্ট করছে না, পোস্টপার্টাম হেমোরেজ, ডিলেড ইনভলিউশন। এটা কি মুখস্থ রাখার দরকার আছে বলো? কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তোমায় জানতে হবে এই কথাগুলো, যে কমপ্লিকেশন কি হতে পারে। এখন আসো ফাইব্রয়েডের এক্সামিনেশন। আমি কি বেশি সময় নিয়ে ফেলছি? ধৈর্য হারিয়ে যাচ্ছে না তোমাদের? আমি কিন্তু একটু সময় পাই, কারণ আমি আজকে ফাইব্রয়েড পড়ানোর শুরুতে অন্য অনেক কথা বলেছি, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ফাইব্রয়েড ট্যাবলেটের চেয়ে বেসিক যে বলেছি যে তুমি ক্লিনিক্যাল স্টুডেন্ট, পেশেন্টের সাথে কিভাবে হ্যান্ডেল করবা, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। এবং আমি আশা করি যে তোমরা পরের দিন গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস করলে কি বোঝায় এইসব সম্পর্কে বিস্তারিত জেনে ফেলবা, এবং সেটা প্রতিদিনকার প্র্যাকটিসে কাজে লাগবে। নাও এক্সামিনেশন আমরা জানি ফরম্যাট: জেনারেল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পেলভিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে এই পেশেন্টের কমপ্লেন কি হয়েছে, প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, বহুদিন ধরে ব্লিডিং হয়েছে, তার যদি এটা রিপ্লেসমেন্ট না হয় অ্যাকর্ডিংলি সে প্যালোর হবে, তার কিছু এটার সিমটমও থাকতে পারে, যেটা সিমটমের মধ্যে কিন্তু আমরা বলিনি। কিছু জেনারেলাইজড ফিচার থাকতে পারে, ব্লাড লসের জন্য, প্যালপিটেশন, তারপরে হচ্ছে ইজি ফ্যাটিগেবিলিটি, এগুলো তোমরা অ্যাড করে ফেলবে, এগুলো সব বানিয়ে এগুলো পড়ার কোনো দরকার নেই, বলে ফেলবা। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ রোগীর যদি কমপ্লেইন থাকে যেতে তার অ্যানিমিয়ার ফিচার সে শো করছে, অবশ্যই তোমাকে সেটা কারেকশন করতে হবে। ম্যানেজমেন্টের জায়গায় কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। ইফ ইউ ফেল টু পিক আপ দোজ থিংস, তুমি যদি শুধু ফাইব্রয়েডের মধ্যে মাথা ঢুকায় রাখো, তাহলে তুমি ফাইব্রয়েডের পরীক্ষা করবা আর অপারেশন করবা অথবা মেডিকেল চিকিৎসা করবা, কিন্তু লোকটা যে চলতে পারছে না, তার যে দুর্বল লাগছে, প্রতিদিনের লাইফ ভীষণ কষ্টের হয়ে গেছে, সেটা থেকে তুমি যদি তার হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে পিক আপ না করো, তাহলে ম্যানেজমেন্টে এই পার্টকে তুমি পাত্তাই দিবা না, দেন ইউ উইল নট বি গুড ক্লিনিশিয়ান। ওকে, সুতরাং আমি যতই বলি সবকিছু ঝেড়ে ফেলার কথা, তোমাকে প্রপার জিনিসগুলোকে কোঅর্ডিনেট করতে হবে, পিক আপ করতে হবে। ওকে, এখন আসো অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে ক্যারেক্টারিস্টিক ম্যাস ইজ ফেল। এই কথাটা এই জন্য বলেছি যে ম্যাসের ক্যারেক্টার কি হবে, আশা করি তোমরা এখন নিজেরাই বলতে পারবা। কোনো ম্যাস যদি অ্যাবডোমিনে ধরা পড়ে, প্রথমে আমরা কি বলি, লোকেশন। তাহলে ইউটেরাসটা মাঝখানে নিশ্চয়ই মোস্টলি সেন্ট্রাল হবে, কিন্তু সেন্ট্রাল বলে সেন্ট্রালই হবে তা না, ও হয়তো এক্সটেন্ডেড হয়েছে লেফট সাইডের দিকে। সো অ্যাকর্ডিংলি তুমি ম্যাসটা ফিল করবে। যখনই একটা অ্যাবডোমিনাল ম্যাসের কথা বলবে, তার হচ্ছে তোমার সাইজ মাপতে হবে, মানে সিমফাইসিও ফান্ডাল হাইট মাপতে হবে, ট্রান্সভার্স কতটুকু তার লেন্থ আছে সেটা মাপতে হবে, দেন সারফেসটা কেমন, বর্ডার কেমন, কনসিস্টেন্সি কেমন, এবং মোবিলিটি দেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার এই যে এই হাতটা দিয়েছি কোথায়, আপার বর্ডার দিয়ে সিমফাইসিস পেগেস ওখানে রেখেছি, আর এই হাতটা রেখেছি কোথায়, রেখেছি যেখানে টপ মোস্ট অফ দ্য ম্যাস। এখন এই হাত দিয়ে পুশ করব আর এই হাত দিয়ে ফিল করব, আবার নিচের হাত দিয়ে পুশ করবো, এই হাত দিয়ে ফিল করবো। সো ম্যাসটা হচ্ছে অ্যাবাভ ডাউনওয়ার্ড মোবিলিটিটা কিছুটা রেস্ট্রিক্টেড। কেন? বিকজ সার্ভিক্স ইজ হোল্ডেড আপ বাই ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। অনেক বেশি উপরে নিচে যেতে পারবে না, যতটা ওভারিয়ান টিউমারের যত মুভমেন্ট ফ্লেক্সিবিলিটি আছে এর কিন্তু তা থাকবে না, কিন্তু সাইড টু সাইড মুভমেন্টটা বেশি থাকবে। মানে ওভারিয়ান টিউমারের যেমন সাইড টু সাইড মুভমেন্ট ঠিক আছে, এখানেও সাইড টু সাইড মুভমেন্ট ঠিক থাকবে। বাট যদি অনেক বেশি বড় হয়, তুমি তার অত বেশি মুভমেন্ট পাবে না। সো এইসবই গেল ক্যারেক্টারিস্টিক। সুতরাং তোমাকে এগুলো সব ডেসক্রাইব করতে হবে যখন তুমি অ্যাবডোমিনাল ম্যাসটা পাবে। বাট আগে তো অ্যাবডোমিনাল ম্যাসটা পেতে হবে, তাই না? কখন পাবো আমরা বলো তো? একটা অ্যাবডোমিনাল ম্যাস আমরা কখন পাই? কেউ কি একটু লিখে জানাও অ্যাবডোমিনাল ম্যাস কখন পাই? আচ্ছা লিখতে থাকো, আমি বলতে থাকি। সো অ্যাবডোমিনাল এক্সামিনেশনের পরে আমরা যাচ্ছি পেলভিক এক্সামিনেশনে। পেলভিক এক্সামিনেশনের কিন্তু পার্টগুলো হলো, প্রথমে আমরা ইন্সপেক্ট করি, যে কোনো পেলভিক এক্সামিনেশন করি না কেন, আগে আমাকে ঢোকার আগেই আমাকে এক্সামিনেশন করতে হবে ভালভা, ইউরেথ্রাল অরিফিস, পেরিনাল রিজন। এখানে একটা বিষয় আছে, তোমাকে যদি কেউ প্রশ্ন করে হাউ ক্যান ইউ ডায়াগনোস এ কেস অফ ফাইব্রয়েড, অথবা তুমি একটা বেড কেসে বলে ফাইব্রয়েড, তোমাকে জিজ্ঞাসা করলো যে হোয়াট আর দ্য লজিক বিহাইন্ড ইউর ডায়াগনোসিস, কি দেখে তুমি বলছো যেটা ফাইব্রয়েড, বা হোয়াট আর দ্য পজিটিভ ফাইন্ডিংস, তখন কিন্তু তুমি এই ভালভা, ইউরেথ্রাল অরিফিস, পেরিনাল রিজন এগুলো বলতে পারবে না। তখন তোমার পেলভিক এক্সামিনেশন থেকে কি পয়েন্টগুলো তুলে বলতে হবে যে এই কারণে এটা ফাইব্রয়েড। বাট তুমি যদি সিস্টেমেটিক্যালি একটা পেশেন্টকে প্রেজেন্ট করছো, তখন কিন্তু এটা দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। হ্যাঁ,
তো এটা কমন ফর অল গাইনোকোলজিক্যাল পেলভিক এক্সামিনেশন। তারপরে আমরা পারিস্পেকুলাম এক্সামিনেশন করব, করে সার্ভিক্স দেখি, উইড্র করার সময় ভ্যাজিনাল ওয়ালটা দেখি, কখনো কখনো এটার সাথে অ্যাসোসিয়েটেড পলিপ আমরা পেতে পারি, নাও পেতে পারি। দেন গো ফর বাইম্যানুয়াল এক্সামিনেশন, অর্থাৎ পার ভ্যাজিনালি দুইটা ফিঙ্গার দিয়ে সার্ভিক্সকে তুলে ধরবো আর পার অ্যাবডোমিনালি চেষ্টা করব ম্যাসটা বা ইউটেরাসের ফান্ডাসকে ফিল করার জন্য। দেখো আমি যখন সার্ভিক্সকে এখান থেকে পুশ করছি, নিশ্চয়ই ম্যাসটা উপরের দিকে আমার পার অ্যাবডোমিনাল হাতে লাগছে। এই যে মুভমেন্ট অফ দ্য ম্যাস মুভস উইথ দ্য মুভমেন্ট অফ দ্য সার্ভিক্স বা ইউটেরাস, তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো যে এই ম্যাসটা হচ্ছে অরিজিনেটেড ফ্রম ইউটেরাস। এটা কি ওভারিয়ান অরিজিন হবে? নিশ্চয়ই না। তাহলে পিবি এক্সামিনেশন করে আমরা শুধু বলতে পারবো whether the mass is continuous with uterus or not, এবং দুটো পয়েন্ট থেকে আমরা সেই কথাটা বলতে পারি। একটা হচ্ছে, দেখেছো এই ছবিটা, পলিপ কিভাবে ঝুলে থাকে, এটা একটা ছবি দিয়ে তোমাদের দেখিয়েছে, এবং স্পেকুলাম কাসকোস ঢুকালেই কিন্তু আমরা এই ধরনের একটা মায়োমেটাস পলিপ বা এন্ডোমেট্রিয়াল পলিপ পেতে পারি। আচ্ছা, mass is continuous with uterus, আমরা তাহলে একটা পয়েন্ট বলেছি the mass moves with movement of the cervix by uterus, আরেকটা পয়েন্ট বলছি যে there is no cleft between the mass and the uterus। তোমরা যদি প্রথম ছবিটা মনে করে থাকো যে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে আমরা যেখানে দেখছিলাম ইউটেরাসকে, এখন ধরো ওখানে ইউটেরাসে একটা টিউমার আছে, তাহলে এই টিউমার আর আমার ম্যাসের মধ্যে আলাদা কোনো কিছু নাই। কিন্তু যদি ম্যাসটা ওভারিয়ান অরিজিন হতো সাইড থেকে, তাহলে ইউটেরাস আর এই ম্যাসের মাঝখানে আমি একটা ক্লেফট ফিল করতে পারতাম। তাহলে এই ক্লিনিক্যাল ফাইন্ডিংস এবং হিস্ট্রি এবং পেশেন্ট প্রোফাইল থেকে এখন আমার কি কাজ এখন? হ্যাঁ, লিখেছে সবাই মোর দেন 12 উইকস হলে পার অ্যাবডোমিনালি ফিল করা যাবে, নট 14 উইকস, মোর দেন 12 উইকস। 12 উইকস যখন, তখন এটা আপার বর্ডার দিয়ে সিম্ফাইসিস পিভিস পর্যন্ত আসে। ভেরি গুড। নেক্সট হচ্ছে যে আমরা তাহলে ক্লিনিক্যাল সিনারিও পেলাম যেগুলা, এবং যে এক্সামিনেশন ফাইন্ডিংস পেলাম, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ কি আছে? কাজটা হচ্ছে সেখান থেকে আমাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তৈরি করতে হবে এবং প্রভিশনাল ডায়াগনোসিস তৈরি করতে হবে। উইদাউট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আই ক্যানট গো ফর দ্য নেক্সট স্টেপ, দ্যাট ইজ ইনভেস্টিগেশনের অর্ডারটা কি হবে। তাহলে এখানে ইনভেস্টিগেশন কিছু আমরা রুটিন ইনভেস্টিগেশন করব, যেমন আমরা সিবিসি দেখবো, ইউরিন দেখবো, ব্লাড গ্রুপিং আর টাইপিং করবো, ব্লাড সুগার, থাইরয়েড, এসব আমরা রুটিনলি পেশেন্ট আসলে করি। ফাইন্ডিংসটা কি হবে? তাহলে ফাইন্ডিংস হচ্ছে তার হিমোগ্লোবিনটা কম, তারপরে তার আয়রন প্রোফাইল যদি করি, দেখবো আয়রন রিজার্ভ কমে গিয়েছে, কারণ অনেক দিন ধরে তার ব্লিডিং হচ্ছে। কখনো কখনো আমরা ইরাথ্রোসাইটোসিস পেতে পারি, আর যদি ডিজেনারেশন থাকে, ইনফ্লামেশন থাকে, তাহলে ইএসআরটা বেশি পাবো এবং তার লিপোসাইটোসিস পাবো, রাইট? এখন দেখো কিছু পরীক্ষা আছে যেগুলো ফর ডায়াগনোসিস। তাহলে আমি যখন ইনভেস্টিগেশনের কথা বলবো, আমার মাথায় আসতে হবে যে আমি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য কিছু করছি, আমি রুটিন কিছু করছি, আবার কিছু ক্ষেত্রে আছে কমপ্লিকেশন হবে কিনা তার একটা বেস লেভেল ডাটা কিন্তু আমি তৈরি করে রাখতে পারি। সো ডায়াগনস্টিক এখানে সবচেয়ে কমন ডায়াগনোসিস করতে পারি আমরা যে নন ইনভেসিভ ইনভেস্টিগেশন করে, দ্যাট ইজ আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে এখানে দুটো কথা বলতে হবে, যে তুমি পার অ্যাবডোমিনালি করবে না পার ভেজিনালি করবে। ইউটেরাসের সাইজটা যদি ছোট হয়, পার অ্যাবডোমিনাল প্যালপিটই করা যাচ্ছে না, it is better to go for transvaginal ultrasonography। আর যেরকম একটা হিউজ দেখালাম, ওইরকম টিউমার হলে তুমি তো আর পার ভ্যাজিনালি গিয়ে সবটুকু বলতে পারবে না, দেন ইউ হ্যাভ টু গো থ্রু দ্য পার অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোর থেকে কিন্তু বলা সহজ, কয়টা আছে, এক্সাক্ট অরিজিনটা ইউটেরাস থেকে কিনা, কতটা বড় আছে, কি অবস্থায় আছে, ক্যাভিটি ডিস্টর্টেড করছে কিনা, এগুলো বলা সম্ভব। নেক্সট আরেকটা ইনভেস্টিগেশন দেখো, স্যালাইন সোনোগ্রাফি বা স্যালাইন হিস্টারোসোনোগ্রাফি। তার মানে হচ্ছে সার্ভিক্সের এদিক দিয়ে আমরা স্যালাইন ঢুকাই দিই, দিয়ে আমরা হচ্ছে আল্ট্রাসোনো করে দেখতে থাকি যে কি অবস্থা। সাবমিকাস ফাইব্রয়েড যদি থাকে, তাহলে কিন্তু ক্যাভিটির মধ্যে যেটা আছে সেটা নর্মাল অ্যাবডোমিনাল আল্ট্রাসোনো দিয়ে অনেক সময় নাও বলা যেতে পারে, কিন্তু স্যালাইন সোনোগ্রাফি করলে এটা ধরা পড়ে। তারপরে হচ্ছে হিস্টারোসালফিঙ্গোগ্রাফি। আমরা টিউমার ডায়াগনোসিসের জন্য কিন্তু হিস্টারোসালফিঙ্গোগ্রাফি করি না, কিন্তু একটা ইনফার্টিলিটি ওয়ার্কআপের জন্য আমরা হিস্টারোসালফিঙ্গোগ্রাফি করলাম, তখন একটা ইন্টারটেল লিওমায়োমা ধরা পড়তে পারে। এই যে ডিফারেন্সিয়েশন গুলা, তোমরা যে গদ বাঁধা পরীক্ষা লিখে যাবা, হিস্টারো করব, স্যালাইন করব, পেলভিক আল্ট্রাসোনো করব, দ্যাট শুড নট বি। তোমাকে বুঝতে হবে কোন পেশেন্টের জন্য আমি কি অ্যাডভাইস করবো। তাহলে একই জিনিস দেখার জন্য 3 পদের পরীক্ষা করবা, পেশেন্ট সেফটি কিন্তু লস্ট, মাথায় রাখতে হবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং মডার্ন টেকনোলজি, সেটা হচ্ছে হিস্টারোস্কোপি। বানানে ভুল হচ্ছে, হিস্টারোস্কোপি। হিস্টারোস্কোপি করে আমরা এটাকে এন্ডোস্কোপিক ভিশন, ইউটেরাসের ভিতরে আমরা দেখতে পাই
যে ক্যাভিটিটা কেমন আছে, এন্ডোমেট্রিয়াম কেমন, হাইপারপ্লাসিয়া আছে কিনা, কোনো সাবমিউকাস মায়োমা আছে কিনা, তার চেয়ে বড় কথা ডায়াগনোসিসের পাশাপাশি আমরা হিস্টেরোস্কোপিক গাইডেড রিসেকশন করে দিতে পারি যদি এটা সাবমিউকাস পলিপ হয় বা সাবমিউকাস মায়োমা হয়, সেটা একটা বড় সুবিধা। এমআরআই কখনো কখনো করা লাগে, নট কমনলি আল্ট্রাসাউন্ড করেই যা ডায়াগনোসিস হয় তা আমি এমআরআই কেন করবো, বাট সামটাইমস এটা তোমাদের জন্য নয়, এটা হায়ার এডুকেশন আমাদের জন্য। আইভিপি আমরা সরি আইভিপি আমরা কোনোদিনও করি না। সো দিস ইজ অল অ্যাবাউট ডায়াগনোসিস এবং হিস্ট্রি, এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন। তাহলে আজকের পড়া আমরা শেষ করেছি, 20 মিনিট সময় বেশি চেয়ে নিয়েছিলাম, 20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে পেরেছি। যদি আমরা অপারেশনে যাই পেশেন্টের মায়োমেক্টমি বা হিস্টেক্টমি, তখন অপারেশনের জন্য প্রি অ্যানেস্থেটিক ইভ্যালুয়েশনের জন্য কিছু টেস্ট আছে দ্যাট ইজ কমন ফর অল, সেই কথাটা তোমরা বলবে, এটাও মুখস্থ রাখার জিনিস নয়। এখন তোমরা আমাকে একটা ভালো করে থ্যাঙ্কস দিয়ে বলবে আসলে কি আমি বেশি পড়িয়েছি না কম পড়ি। আমরা কিন্তু আজকে শেষ করছি, নেক্সট উইকে ম্যানেজমেন্ট পড়বো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, যদি মাথা জ্যাম হয়ে থাকে সব ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়ে পিক আপ করবা 2-4টা জিনিস, সামান্য কিছু মনে রাখলে ইনশাআল্লাহ আমরা যখন ক্লিনিক্যাল কেস সিনারিও গুলো দেখবো তখন আমাদের জন্য অনেক সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকো।